বেশি দিনের কথা নয়, ভূতান্বেষী বরদাবাবুর সঙ্গে সত্যান্বেষী ব্যোমকেশের একবার সাক্ষাৎ ঘটেছিল। ব্যোমকেশের মনটা স্বভাবত বহির্বিমুখ। ঘরের কোণে মাকড়সার মতো জাল পেতে বসে থাকতেই সে ভালোবাসে। কিন্তু সেবার সে পাক্কা ৩০০ মাইলের পাড়ি জমিয়ে সকলকে চমকে দিয়েছিল। ব্যোমকেশের এক বাল্যবন্ধু বেহার প্রদেশে ডিএসপির কাজ করতেন। কিছুদিন পূর্বে তিনি মুঙ্গেরে বদলি হয়ে সেখান থেকে ব্যোমকেশকে নিয়মিত পত্রাঘাত করতে আরম্ভ করেছিলেন। তার সাদর নিমন্ত্রণের মধ্যে কোনো গরজ প্রচ্ছন্ন ছিল, না হলে পুলিশের ডিএসপি বিনা প্রয়োজনে পুরাতন অর্ধবিস্তৃত বন্ধুত্ব ঝালাবার জন্য ব্যগ্র হয়ে উঠবেন, এটা কল্পনা করতেও মনটা নারাজ হয়ে ওঠে। ভাদ্র মাসের শেষের দিকে আকাশের মেঘগুলো অপব্যয়ের প্রাচুর্যে ফ্যাকাশে হয়ে এসছে। এমন সময় একদিন ব্যোমকেশ পুলিশ বন্ধুর চিঠি পেয়ে একরকম মরিয়া হয়েই বলল, চলো মুঙ্গের ঘুরে আসা যাক। আমি পা বাড়িয়েই ছিলাম। পূজার সময় শরতের বাতাসে এমন কিছু একটা আছে যা ঘরবাসী বাঙালিকে পশ্চিমের দিকে আর প্রবাসী বাঙালিকে ঘরের দিকে নিরন্তর ঠেলতে থাকে। সানন্দে বললাম, চলো। যথাসময় মুঙ্গের স্টেশনে নেমে দেখলাম ডিএসপি সাহেব উপস্থিত আছেন। ভদ্রলোকের নাম শশাঙ্কবাবু, আমাদেরই সমবয়স্ক হবেন। ৩০-এর কোঠা এখনো পার করেননি, তবে এর মধ্যেই মুখে ও চালচলনে একটা বয়স্ক ভারিক্কি ভাব এসে পড়েছে। মনে হয় অপেক্ষাকৃত অল্প বয়সে অধিক দায়িত্ব তার ঘাড়ে এসে পড়েছে। তিনি আমাদের সঙ্গে নিয়ে কেল্লার মধ্যে তার সরকারি কোয়ার্টারে গিয়ে তুললেন। মুঙ্গের শহরে কেল্লা নামে যে স্থানটি পরিচিত, তার কেল্লার তো এখন আর কিচ্ছু নেই। তবে এককালে এটা মীর কাসিমের দুর্ধর্ষ দুর্গ ছিল বটে। প্রায় সিকি মাইল পরিমিত বৃত্তাকৃতি স্থান প্রাকার ও গড়খাই দিয়ে ঘেরা। পশ্চিম দিকে গঙ্গা। বাইরে যাবার ৩টি মাত্র তোরণদ্বার আছে। বর্তমানে এই কেল্লার মধ্যে আদালত ও সরকারি উচ্চ কর্মচারীদের বাসস্থান, জেলখানা, বিস্তীর্ণ খেলার মাঠ ছাড়া সাধারণ ভদ্রলোকের বাসগৃহ ২-৪টে আছে। শহর, বাজার ও প্রকৃত লোকালয় এর বাইরেই। কেল্লাটা যেন রাজপুরুষ ও সম্ভ্রান্ত লোকের জন্য একটা স্বতন্ত্র অভিজাত পল্লী। শশাঙ্কবাবুর বাসায় গিয়ে চা ও প্রাতরাশের সহযোগে তার সঙ্গে আলাপ হলো। আমাদের আদর অভ্যর্থনা খুবই করলেন, কিন্তু দেখলাম লোকটি ভারী চতুর, কথাবার্তায় অতিশয় পটু। নানা অবান্তর আলোচনার ভিতর দিয়ে পুরাতন বন্ধুত্বের স্মৃতির উল্লেখ করতে করতে মুঙ্গেরে কি কি দর্শনীয় জিনিস আছে তার ফিরিস্তি দিতে দিতে কখন যে অজ্ঞাতসারে তার মূল বক্তব্যে পৌঁছেছেন তা ভালো করে লক্ষ্য না করলে ঠাহর করা যায় না। অত্যন্ত কাজের লোক, তাতে সন্দেহ নেই। বাক্যের মুন্সিয়ানার দ্বারা কাজের কথাটা এমনভাবে উত্থাপন করতে পারেন যে কাহারও ক্ষোভ বা অসন্তোষের কারণ থাকে না। বস্তুত আমরা তার বাসায় পৌঁছাবার আধ ঘন্টার মধ্যে তিনি যে কাজের কথাটা বলে ফেলেছেন তা আমি প্রথমটায় ধরতে পারিনি, কিন্তু ব্যোমকেশের চোখে কৌতুকের একটা আভাস দেখে সচেতন হয়ে উঠলাম। শশাঙ্কবাবু তখন বলছিলেন, শুধু ঐতিহাসিক ভগ্নস্তূপ বা গরম জলে প্রস্রাবন দেখেই তোমাদের নিরাশ করব না। অতীন্দ্রিয় ব্যাপার যদি দেখতে চাও, দেখাতে পারি। সম্প্রতি শহরে একটি রহস্যময় ভূতের আবির্ভাব হয়েছে, তাকে নিয়ে কিছু বিব্রত আছি। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, ভূতের পিছনে বিব্রত থাকাও কি তোমার একটা কর্তব্য নাকি? শশাঙ্কবাবু হেসে বললেন, আরে না না, কিন্তু ব্যাপারটা এমন দাঁড়িয়েছে। হয়েছে কি, মাস ৬ আগে এই কেল্লার মধ্যেই একটি ভদ্রলোকের ভারী রহস্যময়ভাবে মৃত্যু হয়। এখনও সে মৃত্যুর কিনারা হয়নি, কিন্তু এরই মধ্যে তার প্রেতাত্মা তার পুরানো বাড়িতে হানা দিতে আরম্ভ করেছে। ব্যোমকেশ শূন্য চায়ের পেয়ালা নামিয়ে রাখল। দেখলাম তার চোখের ভিতর গভীর কৌতুক খেলা করছে। সে সযত্নে রুমাল দিয়ে মুখ মুছল, তারপর একটা সিগারেট ধরিয়ে ধীরে ধীরে বলল, শশাঙ্ক, তোমার কথা বলবার ভঙ্গিটি আগের মতোই চমৎকার আছে দেখছি, এবং সদা ব্যবহারে আরও পরমার্জিত হয়েছে। এখনো 1 ঘন্টা হয়নি মুঙ্গেরে পা দিয়েছি, কিন্তু এরই মধ্যে তোমার কথা শুনে স্থানীয় ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়েছি।
ঘটনা কি, খুলে বলো তো। শেয়ানে শেয়ানে কোলাকুলি। শশাঙ্কবাবু ব্যোমকেশের ইঙ্গিতটা বুঝলেন এবং বোধ করি মনে মনে একটু অপ্রতিভ হলেন, কিন্তু তার মুখ দেখে কিছুই ধরা গেল না। সহজভাবে বললেন, আর এক পেয়ালা চা নেবে না? পান নাও। নিন অজিতবাবু। আচ্ছা, ঘটনাটা বলি তাহলে। যদিও এমন কিছু রোমাঞ্চকর কাহিনী নয়, তা প্রায় 6 মাস আগেকার ঘটনা। শশাঙ্কবাবু জর্দা ও পান মুখে দিয়ে বলতে আরম্ভ করলেন, এই কেল্লার মধ্যে দক্ষিণ ফটকের দিকে একটি বাড়ি আছে। বাড়িটি ছোট হলেও দোতলা, চারিদিকে একটু ফাঁকা জায়গা আছে। কেল্লার মধ্যে সব বাড়ি বেশ ফাঁকা, শহরের মতো ঘেঁষাঘেঁষি ঠাসাঠাসি নেই। প্রত্যেক বাড়িরই কম্পাউন্ড আছে। এই বাড়ির মালিক স্থানীয় একজন রাইজ, তিনি বাড়িটি ভাড়া দিয়ে থাকেন। গত 15 বছর ধরে এই বাড়িতে যিনি বাস করছিলেন তার নাম বৈকুণ্ঠ দাস। লোকটির বয়স হয়েছিল, জাতিতে স্বর্ণকার। বাজারে একটি সোনা রূপার দোকান ছিল, কিন্তু দোকানটা নামমাত্র। তার আসল কারবার ছিল জহরতে। হিসাবের খাতাপত্র থেকে দেখা যায় মৃত্যুকালে তার কাছে 51খানা হীরা, মুক্তা, চুনি পান্না ছিল, যার দাম প্রায় 2.5 লক্ষ টাকা। এই সব দামি মণিমুক্তা তিনি বাড়িতেই রাখতেন, দোকানে রাখতেন না। অথচ আশ্চর্য এই যে তার বাড়িতে একটা লোহার সিন্দুক পর্যন্ত ছিল না। কোথায় তিনি তার মূল্যবান মণিমুক্তা রাখতেন কেউ জানে না। খরিদ্দার এলে তাকে তিনি বাড়িতে নিয়ে আসতেন, তারপর খরিদ্দারকে বাইরের ঘরে বসিয়ে নিজে ওপরে গিয়ে শোবার ঘর থেকে প্রয়োজন মতো জিনিস এনে দেখাতেন। হীরা জহরতের বহর দেখে বুঝতেই পারছ লোকটি বড় মানুষ, কিন্তু তার চাল চলন দেখে কেউ তা সন্দেহ করতে পারত না। নিতান্ত নিরীহ গোছের আধবয়সী লোক, দেবদ্বিজে অসাধারণ ভক্তি, গলায় তুলসী কণ্ঠী, সর্বদাই জোরহস্ত হয়ে থাকতেন। কিন্তু কোনো সৎ কার্যের জন্য চাঁদা চাইতে গেলে এত বেশি বিমর্ষ এবং কাতর হয়ে পড়তেন যে শহরের ছেলেরা তার কাছে চাঁদা আদায়ের চেষ্টাই ছেড়ে দিয়েছিল। তার নামটাও এই সূত্রে একটু বিকৃত হয়ে পরিহাস ছলে ব্যয়কুণ্ঠ আকার ধারণ করেছিল। শহর শুদ্ধ বাঙালি তাকে ব্যয়কুণ্ঠ জহুরি বলেই উল্লেখ করত। বাস্তবিক লোকটি অসাধারণ কৃপণ ছিলেন। মাসে 70 টাকা তার খরচ ছিল, তার মধ্যে 40 টাকা বাড়ি ভাড়া। বাকি 30 টাকায় নিজের একটি মেয়ের আর একটি হাবাকালা চাকরের গ্রাসাচ্ছাদন চালিয়ে নিতেন। আমি তার দৈনন্দিন খরচের খাতা দেখেছি, কখনো 70-এর কোঠা পেরোয়নি। আশ্চর্য নয়? আমি ভাবি লোকটি যখন এত বড়ই কৃপণ ছিলেন, তখন এত বেশি ভাড়া দিয়ে কেল্লার মধ্যে থাকবার কারণ কি? কেল্লার বাইরে থাকলে তো ঢের কম ভাড়ায় থাকতে পারতেন। ব্যোমকেশ ডেক চেয়ারে লম্বা হয়ে অদূরের পাষাণ নির্মিত দুর্গ তোরণের দিকে তাকিয়ে শুনছিল। বলল, কেল্লার ভিতরটা বাইরের চাইতে নিশ্চয়ই বেশি নিরাপদ। চোর বদমাশের আনাগোনা কম, সুতরাং যার কাছে 2.5 লক্ষ টাকা জহরত আছে সে তো নিরাপদ স্থান দেখেই বাড়ি নেবে। বৈকুণ্ঠবাবু ব্যয়কুণ্ঠ ছিলেন বটে, কিন্তু অসাবধানী লোক বোধহয় ছিলেন না। শশাঙ্কবাবু বললেন, আমিও তাই আন্দাজ করেছিলাম, কিন্তু কেল্লার মধ্যে থেকেও বৈকুণ্ঠবাবু যে চোরের দৃষ্টি এড়াতে পারেননি সেই গল্পই বলছি। সম্ভবত তার বাড়িতে চুরি করবার সংকল্প অনেকদিন থেকেই চলছিল। মুঙ্গের জায়গাটি ছোট বটে, তাই বলে তাকে তুচ্ছ মনে করো না। ব্যোমকেশ বলল, না না, সে কি কথা। এখানে এমন 2-4টি মহাপুরুষ আছেন যাদের সমকক্ষ চৌকস চোর, দাগাবাজ, খুনে তোমাদের কলকাতাতেও পাবে না। বলবো কি তোমাকে, গভর্নমেন্টকে পর্যন্ত ভাবিয়ে তুলেছে। এখানে মীর কাসিমের আমলের অনেক দেশি বন্দুকের কারখানা আছে জানো তো। কিন্তু সেসব কথা পরে হবে, আগে বৈকুণ্ঠ জহুরির গল্পটাই বলি। এইভাবে সামান্য অবান্তর কথার ভিতর দিয়ে শশাঙ্কবাবু পুলিশের তথা নিজের বিবিধ গুরুতর দায়িত্বের একটা গূঢ় ইঙ্গিত দিয়ে আবার বলতে আরম্ভ করলেন। গত 26শে এপ্রিল অর্থাৎ বাংলার 12ই বৈশাখ বৈকুণ্ঠবাবু 8টার সময় তার দোকান থেকে বাড়ি ফিরে এলেন। নিতান্তই সহজ মানুষ, মনে আসন্ন দুর্ঘটনার পূর্বাভাস পর্যন্ত নেই। আহার আদি করে রাত্রি আন্দাজ 9টার সময় তিনি দোতলার ঘরে শুতে গেলেন। তার মেয়ে নিচের তলায় ঠাকুর ঘরে শুতো। সেও বাপকে খাইয়ে দাইয়ে ঠাকুর ঘরে গিয়ে দৌড় বন্ধ করে দিল।
হাবাগালা চাকরটা রাত্রে দোকান পাহারা দিত। মালিক বাড়ি ফেরবার পরেই সে চলে গেল। তারপর বাড়িতে কি ঘটেছে কেউ কিচ্ছু জানে না। সকালবেলা যখন দেখা গেল যে বৈকুণ্ঠবাবু ঘরের দৌড় খুলছেন না, তখন দৌড় ভেঙে ফেলা হলো। পুলিশ ঘরে ঢুকে দেখল বৈকুণ্ঠবাবুর মৃতদেহ দেয়ালে ঠেস দিয়ে বসে আছে। কোথাও তার গায়ে আঘাত চিহ্ন নেই। আততায়ী গলা টিপে তাকে মেরেছে। তারপর তার সমস্ত জহরত নিয়ে খোলা জানালা দিয়ে প্রস্থান করেছে। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, আততায়ী তাহলে জানালা দিয়েই ঘরে ঢুকেছিল? শশাঙ্কবাবু বললেন, তাই তো মনে হয়। ঘরের একটি মাত্র দরজা বন্ধ ছিল, সুতরাং জানালা ছাড়া ঢোকবার আর পথ কোথায়? আমার বিশ্বাস বৈকুণ্ঠবাবু রাত্রে জানালা খুলে শুয়েছিলেন। গ্রীষ্মকাল, সে রাত্রিটা গরমও ছিল খুব। জানালার গরাদ নেই, কাজে মই লাগিয়ে চোরেরা সহজেই ঘরে ঢুকতে পেরেছিল। বৈকুণ্ঠবাবুর হীরা জহরত সবই চুরি গিয়েছিল? হ্যাঁ, সমস্ত। 2.5 লক্ষ টাকার জহরত একেবারে লোপাট, একটিও পাওয়া যায়নি। এমনকি তার কাঠের হাত বক্সে যে টাকা পয়সা ছিল তাও চোরেরা ফেলে যায়নি, সমস্ত নিয়ে গিয়েছিল। কাঠের হাত বাক্সে বৈকুণ্ঠবাবু হীরা জহরত রাখতেন? তাছাড়া রাখবার জায়গা কই? অবশ্য হাত বাক্সে যে রাখতেন তার কোনো প্রমাণ নেই। তার শোবার ঘরে কারো ঢোকবার হুকুমই ছিল না। মেয়ে পর্যন্ত জানতো না তিনি কোথায় কি রাখেন। কিন্তু আগেই বলেছি, তার একটা লোহার সিন্দুক পর্যন্ত ছিল না। অথচ হীরা মুক্তা যা কিছু সব শোবার ঘরেই রাখতেন। সুতরাং হাত বাক্সেই সেগুলো থাকতো ধরে নিতে হবে। ঘরে আর কোনো বাক্স প্যাটরা বা ওই ধরনের কিছু ছিল না? কিচ্ছু না। শুনলে আশ্চর্য হবে, ঘরে একটা মাদুর, একটা বালিশ, ওই হাত বাক্সটা, পানের বাটা আর জলের কলসি ছাড়াও কিচ্ছু ছিল না। দেয়ালে একটা ছবি পর্যন্ত না। ব্যোমকেশ বলল, পানের বাটা? সেটা ভালো করে দেখেছিলে তো? শশাঙ্কবাবু ক্ষুব্ধভাবে ঈষৎ হাসলেন। ওয়ে, তোমরা আমাদের যতটা গাধা মনে করো, সত্যিই আমরা ততটা গাধা নই। ঘরে সব জিনিস হাতিপাতি করে তল্লাশ করা হয়েছিল। পানের বাটার মধ্যে ছিল একদলা চুন, খানিকটা করে খয়ের সুপুরি লবঙ্গ আর পানের পাতা। বাটাটা পিতলের তৈরি, তাতে চুন খয়ের সুপুরির জন্য আলাদা খুবড়ি কাটা ছিল। বৈকুণ্ঠবাবু খুব বেশি পান খেতেন। অন্যের সাজা পান পছন্দ হতো না বলে নিজে সেজে খেতেন। আর কিছু জানতে চাও এ সম্বন্ধে? ব্যোমকেশ হাসতে হাসতে বলল, না 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 না, এই যথেষ্ট। তোমাদের ধৈর্য আর অধ্যবসায় সম্বন্ধে তো কোনো প্রশ্ন নেই। সকলেই এক বাক্যে স্বীকার করে, সেই সঙ্গে যদি একটু বুদ্ধি, কিন্তু সে যাক। মোট কথা দাঁড়ালো এই যে বৈকুণ্ঠবাবুকে খুন করে তার 2.5 লক্ষ টাকার জহরত নিয়ে চোর কিংবা চোরেরা চম্পট দিয়েছে। তারপর 6 মাস কেটে গেছে, কিন্তু তোমরা কোনো কিনারা করতে পারোনি। জহরতগুলো বাজারে চালাবার চেষ্টা হচ্ছে কিনা সে খবর পেয়েছ? এখনো জহরত বাজারে আসেনি, এলে আমরা খবর পেতাম। চারিদিকে গোয়েন্দা আছে। বেশ, তারপর? তারপর আর কি, ওই পর্যন্ত। বৈকুণ্ঠবাবুর মেয়ের অবস্থা বড়ই শোচনীয় হয়ে পড়েছে। তিনি নগদ টাকা কিছুই রেখে যেতে পারেননি। কোথাও একটি পয়সা পর্যন্ত ছিল না। দোকানে সোনা রূপা বিক্রি করে যা সামান্য কিছু টাকা পেয়েছে সেইটুকুই সম্বল। বাঙালি ভদ্রঘরের মেয়ে বিদেশে পয়সার অভাবে পরের গলগ্রহ হয়ে রয়েছে, দেখলেও কষ্ট হয়। কার গলগ্রহ হয়ে আছে? স্থানীয় একজন প্রবীণ উকিল, নাম তারাশঙ্কর বাবু। তিনি নিজের বাড়িতে রেখেছেন। লোকটি উকিল হলেও ভালো বলতে হবে। বৈকুণ্ঠবাবুর সঙ্গে প্রণয়ও ছিল। প্রতি রবিবারে দুপুরবেলা দুজনে দাবা খেলতেন। মেয়েটি বিধবা? না, সধবা। তবে বিধবা বললেও বিশেষ ক্ষতি হয় না। কম বয়সে বিয়ে হয়েছিল। স্বামীটাও অল্প বয়সে বকাটে হয়ে যায়। মাতাল, দুশ্চরিত্র, থিয়েটার যাত্রা করে বেড়াতো। তারপর হঠাৎ নাকি এক সার্কাস পার্টির সঙ্গে দেশ ছেড়ে চলে যায়। সেই থেকে নিরুদ্দেশ। তাই মেয়েটাকে বৈকুণ্ঠবাবু নিজের কাছে রেখেছিলেন। মেয়েটির বয়স কত? 23-24 হবে। চরিত্র কেমন? যতদূর জানি ভালো। চেহারাও ভালো থাকার অনুকূল, অর্থাৎ জলার পেতনি বললেই হয়। স্বামী বেচারাকে নেহাত দোষ দেওয়া যায় না। বুঝেছি।
দেশে আত্মীয় স্বজন কেউ নেই? না থাকার মধ্যেই নবদ্বীপে খুড়তুতো ভাইয়েরা আছে। বৈকুণ্ঠবাবুর মৃত্যুর খবর পেয়ে কয়েকজন ছুটে এসেছিল, কিন্তু যখন দেখলে এক ফোঁটা রস নেই, সব চোরে নিয়ে গেছে, তখন যে যার খসে পড়ল। ব্যোমকেশ অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, ব্যাপারটার মধ্যে অনেকখানি অভিনবত্ব রয়েছে, কিন্তু এত বেশি দেরি হয়ে গেছে যে আর কিছু করতে পারা যাবে বলে মনে হয় না। তাছাড়া আমি বিদেশি, দুদিনের জন্য এসেছি, তোমাদের কাজে হস্তক্ষেপ করতে চাই না। তুমিও বোধহয় তা পছন্দ করবে না। শশাঙ্কবাবু বললেন, না না, হস্তক্ষেপ করতে যাবে কেন? আমি অফিসিয়ালি তোমাকে কিছু বলছি না, তবে তুমি এই কাজের কাজই যদি দেখে শুনে তোমার মনে কোনো আইডিয়া আসে, তাহলে আমাকে ব্যক্তিগতভাবে সাহায্য করতে পারো। তুমি বেড়াতে এসেছো, তোমার উপর কোনো দায়িত্ব চাপিয়ে তোমাকে বিব্রত করতে আমি চাই না। শশাঙ্কবাবুর মনের ভাবটা অজ্ঞাত রইল না। সাহায্য নিতে তিনি পুরোদস্তুর রাজি, কিন্তু অফিসিয়ালি কারো কৃতিত্ব স্বীকার করে যশের ভাগ দিতে নারাজ। ব্যোমকেশও হাসল, বলল, বেশ, তাই হবে। দায়িত্ব না নিয়েই তোমাকে সাহায্য করব। ভালো কথা, ভূতের উপদ্রবের কথা কি বলছিলে? শশাঙ্কবাবু বললেন, বৈকুণ্ঠবাবু মারা যাবার কিছুদিন পরেই ওই বাড়িতে আরেকজন বাঙালি ভাড়াটে এসেছেন। তিনি আসার পর থেকেই বাড়িতে ভূতের উপদ্রব আরম্ভ হয়েছে। সব কথা অবশ্য বিশ্বাস করা যায় না, কিন্তু যেসব ব্যাপার ঘটছে তাতে রোমাঞ্চ হয়। 15 হাত লম্বা একটি প্রেতাত্মা রাত্রে ঘরের জানালা দিয়ে উঁকি মারে। বাড়ির লোক ছাড়াও আরও কেউ কেউ দেখেছে। বলো কি? হ্যাঁ, এখানে বরদাবাবু বলে একজন ভদ্রলোক আছেন। আরে আরে নাম করতে না করতেই এসে পড়েছেন যে, অনেক দিন বাঁচবেন। শৈলেনবাবু আছেন? বেশ 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 বেশ, আসুন আসুন আসুন। এই ব্যোমকেশ, বরদাবাবু হচ্ছেন ভূতের একজন বিশেষজ্ঞ। ভূতুরের ব্যাপার ওর মুখেই শোনো। প্রাথমিক নমস্কারাদির পর নবগত দুইজন আসন গ্রহণ করলেন। বরদাবাবুর চেহারাটি গোলগাল, বেঁটে খাটো, রং ফর্সা, দাড়ি গোঁফ কামানো, সব মিলিয়ে নৈনিতাল আলুর কথা মনে করিয়ে দেয়। তার সঙ্গী শৈলেনবাবু ঠিক এর বিপরীত। লম্বা একহারা গঠন, অথচ ক্ষীণ বলা চলে না। কথায় বার্তায় উভয়ের পরিচয় জানতে পারলাম। বরদাবাবু এখানকার বাসিন্দা। পৈতৃক কিছু জমিজমা ও কয়েকখানা বাড়ির উপসত্ত্ব ভোগ করেন এবং অবসরকালে প্রেত তত্ত্বের চর্চা করে থাকেন। শৈলেনবাবু ধনী ব্যক্তি, স্বাস্থ্যের জন্য মুঙ্গেরে এসেছিলেন, কিন্তু স্থানটি তার স্বাস্থ্যের সঙ্গে এমন খাপ খেয়েছে যে বাড়ি কিনে এখানে স্থায়ীভাবে বাস করতে মনস্থির করেছেন। বয়স দুজনারই 40-এর নিচে। আমাদের পরিচয় তাদের দিলাম, কিন্তু দেখা গেল ব্যোমকেশের নাম পর্যন্ত তারা শোনেনি। যা হোক, পরিচয় আদান প্রদানের পর বরদাবাবু বললেন, ব্যয়কণ্ঠ জহুরির গল্প শুনছিলেন বুঝি? বড়ই শোচনীয় ব্যাপার, অপঘাত মৃত্যু। আমার বিশ্বাস গয়ায় পিণ্ড না দিলে তার আত্মার সদ্গতি হবে না। ব্যোমকেশ একটু নড়ে চড়ে বসল। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে বরদাবাবু বললেন, আপনি প্রেত জনি বিশ্বাস করেন না, না? ব্যোমকেশ হেসে বলল, অবিশ্বাসও করি না, প্রেত জনি আমার হিসাবের বাইরে। বরদাবাবু বললেন, আপনি হিসেবের বাইরে রাখতে চাইলেও তারা যে থাকতে চায় না, ওইখানেই তো মুশকিল। শৈলেনবাবু, আপনি তো আগে ভূত বিশ্বাস করতেন না, বুজরুকি বলে হেসে উড়িয়ে দিতেন, কিন্তু এখন? বরদাবাবুর সঙ্গী বললেন, এখন গোড়া ভক্ত বললেও অত্যুক্তি হয় না। বাস্তবিক ব্যোমকেশবাবু, আগে আমিও আপনার মতো ছিলাম, ভূত প্রেত নিয়ে মাথা ঘামাতুম না। কিন্তু এখানে এসে বরদাবাবুর সঙ্গে আলাপ হওয়ার পর যতই এ বিষয়ে আলোচনা করছি, ততই আমার ধারণা হচ্ছে যে ভূতকে বাদ দিয়ে এ সংসারে চলা একরকম অসম্ভব। ব্যোমকেশ বলল, কি জানি, আমাদের তো এখনো পর্যন্ত বেশ চলে যাচ্ছে। আর দেখুন, এমনিতেই মানুষের জীবনযাত্রাটা এতটা জটিল হয়ে উঠেছে যে তার উপর আবার। শশাঙ্কবাবু বাধা দিয়ে বললেন, ও সব যাক, বরদাবাবু, আপনি ব্যোমকেশকে বৈকুণ্ঠবাবুর ভূতুরের কাহিনীটা শুনিয়ে দিন। ব্যোমকেশ বলল, হ্যাঁ, সেই ভালো। তত্ত্ব আলোচনার চেয়ে গল্প শোনা ঢের বেশি আরামের। বরদাবাবুর মুখে তৃপ্তির একটি ঝিলিক খেলে গেল।
জগতে গল্প বলবার লোক অনেক আছে, কিন্তু অনুরাগী শ্রোতা সকলের ভাগ্যে জোটে না। অধিকাংশই অবিশ্বাসী ও ছিদ্রান্বেষী, গল্প শোনার চেয়ে তর্ক করতেই বেশি ভালোবাসে। তাই ব্যোমকেশ যখন তত্ত্ব ছেড়ে গল্প শুনতেই সম্মত হলো, তখন বরদাবাবু যেন অপ্রত্যাশিতের আবির্ভাবে উৎফুল্ল হয়ে উঠলেন। বুঝলাম, সৃষ্ট এবং ধৈর্যবান শ্রোতা লাভ করা তার ভাগ্যে বড় একটা ঘটনা। শশাঙ্কবাবুর কৌটো থেকে একটা সিগারেট নিয়ে সেটা ধরিয়ে বরদাবাবু ধীরে ধীরে বলতে আরম্ভ করলেন। সকলের গল্প বলবার ভঙ্গি এক নয়। বরদাবাবুর ভঙ্গিটি বেশ চিত্তাকর্ষক। হুড়োহুড়ি তাড়াহুড়ো নেই, ধীর মন্থর তালে চলছে। ঘটনার বাহুল্যে গল্প কণ্টকিত নয়, অথচ এরূপ নিপুণভাবে ঘটনাগুলো বিন্যস্ত যে শ্রোতার মনকে ধীরে ধীরে শৃঙ্খলিত করে ফেলে। চোখের দৃষ্টি ও মুখের ভঙ্গিমা এমনভাবে গল্পের সঙ্গে সঙ্গত করে চলে যে সব মিলেমিশে একটা অখণ্ড রসবস্তুর আস্বাদ পাচ্ছি বলে মনে হয়। বৈকুণ্ঠবাবুর মৃত্যুর কথা আপনারা শুনেছেন। অপঘাত মৃত্যু। পরলোকের জন্য প্রস্তুত হবার অবকাশ তিনি পাননি। আমাদের মধ্যে একটা সংস্কার আছে যে মানুষের আত্মা সহসা অতর্কিতভাবে দেহ থেকে বিচ্ছিন্ন হলে তার দেহাভিমান দূর হয় না, অর্থাৎ সে বুঝতেই পারে না যে তার দেহ নেই। আবার কখনো কখনো বুঝতে পারলেও সংসারের মোহ ভুলতে পারে না, ঘুরে ফিরে তার জীবিতকালের কর্মক্ষেত্রে আনাগোনা করতে থাকে। এইসব থিওরি আপনাদের বিশ্বাস করতে বলছি না, কিন্তু যে অলৌকিক কাহিনী আপনাদের শোনাতে যাচ্ছি, এছাড়া তার আর কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায় না। ঘটনা যে সত্য সে বিষয়ে কোনো প্রশ্ন নেই। আমি আশায় গল্প বলি এই রকম একটা অপবাদ আছে, কিন্তু এক্ষেত্রে অতি বড় অবিশ্বাসীকেও স্বীকার করতে হয়েছে যে আমি এক বিন্দু বাড়িয়ে বলছি না। কি বলেন শৈলেনবাবু? শৈলেনবাবু বললেন, হ্যাঁ, অমূল্যবাবুকেও স্বীকার করতে হয়েছে যে ঘটনা মিথ্যে নয়। বরদাবাবু বলতে লাগলেন, সুতরাং কারণ যাই হোক, ঘটনাটা নিঃসংশয়। বৈকুণ্ঠবাবু মারা যাবার পর কয়েক সপ্তাহ তার বাড়িখানা পুলিশের কবলে থাকল। ইতিমধ্যে বৈকুণ্ঠবাবুর মেয়েকে তারাশঙ্করবাবু নিজের বাড়িতে আশ্রয় দিলেন। এই কয়দিনের মধ্যে কিছু ঘটেছিল কি না বলতে পারি না। পুলিশের যে দুজন কনস্টেবল সেখানে পাহারা দেবার জন্য মোতায়েন করা হয়েছিল, তারা সম্ভবত সন্ধ্যের পর 2 ঘটি ভাং চড়িয়ে এমন নিদ্রা দিত যে ভূত প্রেতের মতো অশরীরী জীবের গতিবিধি লক্ষ্য করবার মতো অবস্থা তাদের থাকতো না। যা হোক, পুলিশ সেখান থেকে থানা তুলে নেবার পর একজন নবাগত ভাড়াটে বাড়িতে এলেন। ভদ্রলোকের নাম কৈলাসচন্দ্র মল্লিক। রোগ জীর্ণ বৃদ্ধ। স্বাস্থ্যের অন্বেষণে মুঙ্গেরে এসে কেল্লায় একখানা বাড়ি খালি হয়েছে দেখে খোঁজ খবর না নিয়েই বাড়ি দখল করে বসলেন। বাড়ির মালিকও খুনের ইতিহাস তাকে জানাবার জন্য বিশেষ ব্যগ্র হলেন না। কয়েকদিন নিরুপদ্রবেই কেটে গেল। দোতলার একটা মাত্র শোবার ঘর, যে ঘরে বৈকুণ্ঠবাবু মারা গেছিলেন, সেই ঘরটিতেই কৈলাসবাবু শুতে লাগলেন। নিচের তলায় তার চাকর বামুন সরকার রইল। কৈলাসবাবুর অবস্থা বেশ ভালো। পাড়া গিয়ে জমিদার, একমাত্র ছেলের সঙ্গে ঝগড়া চলছে। স্ত্রীও জীবিত নেই, তাই কেবল চাকর বামুনের উপর নির্ভর করেই হাওয়া বদলাতে এসেছেন। 6-7 দিন কেটে যাবার পর একদিন ভূতের আবির্ভাব হলো। রাত্রি 9টার সময় ওষুধ খেয়ে তিনি নিদ্রার আয়োজন করছেন, এমন সময় নজর পড়ল জানালার দিকে। গ্রীষ্মকাল, জানালা খোলাই ছিল। দেখলেন কদাকার একখানা মুখ ঘরের মধ্যে উঁকি মারছে। কৈলাসবাবু চিৎকার করে উঠলেন। চাকর বাকর নিচে থেকে ছুটে গেল, কিন্তু মুখখানা তখন অদৃশ্য হয়ে গেছে। তারপর আরো 2 রাত্রি ওই ব্যাপার হলো। প্রথম রাত্রির ব্যাপারটা রুগ্ন কৈলাসবাবুর মানসিক ভ্রান্তি বলে সকলে উড়িয়ে দেবার চেষ্টা করেছিল, আর তা সম্ভব হলো না। খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। আমাদের সঙ্গে তখনও কৈলাসবাবুর আলাপ হয়নি, কিন্তু আমরাও জানতে পারলাম ভূত প্রেত সম্বন্ধে আমার একটা বৈজ্ঞানিক কৌতূহল আছে। নেই বলে তাকে উড়িয়ে দিতে পারি না।
আবার চোখ বুজে তাকে মেনে নিতেও পারি না। তাই অন্য সকলে যখন ঘটনাটাকে পরিহাসের একটি সরস উপাদান মনে করে উল্লাসিত হয়ে উঠলেন, আমি তখন ভাবলাম, দেখি না, অপ্রাকৃত বিষয় বলে মিথ্যাই হতে হবে এমন কি মানে আছে? একদিন আমি এবং আমার আরো কয়েকজন বন্ধু কৈলাসবাবুর সঙ্গে দেখা করতে গেলাম। তিনি রোগে পঙ্গু, হার্টের ব্যারাম, নিচে নামা ডাক্তারের নিষেধ। তার শোবার ঘরেই আমাদের ডেকে পাঠালেন। খিটখিটে স্বভাবের লোক হলেও তার বাহ্য আদব কায়দা বেশ দুরস্ত। আমাদের ভালোভাবেই অভ্যর্থনা করলেন। তার কাছ থেকে ভৌতিক ব্যাপারে সঠিক বিবরণ পাওয়া গেল। তিনি বললেন, গত 15 দিনের মধ্যে 4 বার প্রেতমূর্তির আবির্ভাব হয়েছে। 4 বারই সে জানালার সামনে এসে ঘরের মধ্যে উঁকি মেরেছে, তারপর মিলিয়ে গেছে। তার আসার সময়ের কিছু ঠিক নেই। কখনো দুপুর রাত্রে এসেছে, কখনো শেষ রাত্রে এসেছে, আবার কখনো বা সন্ধ্যের সময়ও দেখা দিয়েছে। মূর্তিটা সুশ্রী নয়, চোখে একটা লুব্ধ ক্ষুধিত ভাব, যেন ঘরে ঢুকতে চায়। কিছু মানুষ আছে দেখে সাক্ষাতে ফিরে চলে যাচ্ছে। কৈলাসবাবুর গল্প শুনে আমরা স্থির করলাম সচক্ষে এই ঘটনা প্রত্যক্ষ করতে হবে। কৈলাসবাবুও আমাদের সাগ্রহে আমন্ত্রণ করলেন। পরদিন থেকে আমরা প্রত্যহ তার বাড়িতে পাহারা দিতে আরম্ভ করলাম। সন্ধ্যে থেকে রাত্রি 10টা, কখনো বা 11টাও বেজে যায়, কিন্তু প্রেতজনির দেখা নেই। যদি বা কদাচিৎ আসে, আমরা চলে যাবার পর আসে, আমরা দেখতে পাই না। দিন 10 আনাগোনা করবার পর আমার বন্ধুরা একে একে খসে পড়তে লাগলেন। শৈলেনবাবুও ভগ্নোদ্যম হয়ে যাওয়া ছেড়ে দিলেন। আমি কেবল একলা লেগে রইলাম। সন্ধ্যের পর যাই, কৈলাসবাবুর সঙ্গে বসে গল্প গুজব করি, তারপর 10:30 11টা নাগাদ ফিরে আসি। এইভাবে আরো 1 সপ্তাহ কেটে গেল। আমিও ক্রমশ হতাশ হয়ে পড়তে লাগলাম। এ কিরকম প্রেতাত্মা যে কৈলাসবাবু ছাড়া আর কেউ দেখতে পায় না। কৈলাসবাবুর উপর নানা রকম সন্দেহ হতে লাগলো। তারপর একদিন হঠাৎ আমার দীর্ঘ অধ্যবসায়ের পুরস্কার পেলাম। কৈলাসবাবুর উপরেও সন্দেহ ঘুচে গেল। ব্যোমকেশ এতক্ষণ এক মনে শুনছিল, বলল, আপনি দেখলেন? গম্ভীর স্বরে বরদাবাবু বললেন, হ্যাঁ, আমি দেখলাম। ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়ে বসল। তারপর কিছুক্ষণ যেন চিন্তা করে বলল, বৈকুণ্ঠবাবুকে চিনতে পারলেন? বরদাবাবু মাথা নাড়লেন। তা ঠিক বলতে পারি না। একখানা মুখ, খুব স্পষ্ট নয়, তবু মানুষের মতো, তাতে সন্দেহ নেই। কয়েক মুহূর্তের জন্য আবছায়া ছবির মতো ফুটে উঠেই মিলিয়ে গেল। ব্যোমকেশ বলল, ভারী আশ্চর্য, প্রত্যক্ষভাবে ভূত দেখা সকলের ভাগ্যে জোটে না। অধিকাংশ স্থলেই ভৌতিক ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় হয় শোনা কথা, নয়তো রজ্জুতে সর্পভ্রম। ব্যোমকেশের কথার মধ্যে অবিশ্বাসের যে প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল, তা মনে হয় শৈলেনবাবুকে বিদ্ধ করল। তিনি বললেন, শুধু বরদাবাবু নয়, তারপর আরো অনেকে দেখেছেন। ব্যোমকেশ বলল, আপনিও দেখেছেন নাকি? শৈলেনবাবু বলল, হ্যাঁ, আমিও দেখেছি। হয়তো বরদাবাবুর মতো অত স্পষ্ট দেখিনি, তবু দেখেছি। বরদাবাবু দেখবার পর আমরা কয়েকজন আবার যেতে আরম্ভ করেছিলাম। একদিন আমি নিমেষের জন্য দেখে ফেললাম। বরদাবাবু বললেন, সেদিন শৈলেনবাবু উত্তেজিত হয়ে একটু ভুল করে ফেলেছিলেন বলেই ভালো করে দেখতে পাননি। আমরা কয়েকজন, আমি, অমূল্য আর ডাক্তার শচী রায়, কৈলাসবাবুর সঙ্গে কথা বলছিলাম। তাকে বাড়ি ছেড়ে দেবার পরামর্শ দিতে দিতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম, কিন্তু শৈলেনবাবু শিকারীর মতো জানালার দিকে তাকিয়ে বসেছিলেন। হঠাৎ উনি এই করে চেঁচিয়ে উঠলেন। আমরা ধর্মর করে ফিরে চাইলাম, কিন্তু তখন আর কিচ্ছু দেখা গেল না। শৈলেনবাবু দেখেছিলেন একটা কুয়াশার মতো বাষ্প যেন ক্রমশ আকার পরিগ্রহ করছে, কিন্তু সেটা সম্পূর্ণরূপে মেটেরিয়ালাইজ করবার আগেই উনি চেঁচিয়ে উঠলেন। তাই সব নষ্ট হয়ে গেল। শৈলেনবাবু বললেন, তবু কৈলাসবাবু নিশ্চয়ই দেখতে পেয়েছিলেন, মনে নেই তিনি অজ্ঞান হয়ে পড়লেন? বরদাবাবু বললেন, হ্যাঁ,
একে তার হাড় দুর্বল, ভাগ্যে শচী ডাক্তার উপস্থিত ছিল, তাই তখনই ইঞ্জেকশন দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনলে, নইলে হয়তো আর একটু ট্র্যাজেডি ঘটে যেত। অতঃপর প্রায় 5 মিনিট আমরা সকলে নীরব হয়ে বসে থাকলাম। প্রত্যক্ষদর্শীর কথা অবিশ্বাস্য করবার উপায় নেই, অন্তত দুটি বিশিষ্ট ভদ্র সন্তানকে চূড়ান্ত মিথ্যাবাদী বলে ধরে না নিলে বিশ্বাস করতে হয়। আবার গল্পটা এতটাই অপ্রাকৃত যে সহসা মেনে নিতেও মন চায় না। অবশেষে ব্যোমকেশ বলল, তাহলে আপনাদের মতে বৈকুণ্ঠবাবুর প্রেতাত্মাই তার শোবার ঘরের জানালার কাছে দেখা দিচ্ছেন। বরদাবাবু বললেন, তাছাড়া আর কী হতে পারে? বৈকুণ্ঠবাবুর মেয়ের এ বিষয়ে মতামত কি? তার মতামত ঠিক বোঝা যায় না। গয়ায় পিণ্ড দেবার কথা বলেছিলাম, তা কিছুই করলেন না। বিশেষত তারাশঙ্করবাবু তো এসব কথা কানেই তোলেন না, ব্যঙ্গ বিদ্রুপ করে উড়িয়ে দেন। বরদাবাবু একটি ক্ষোভপূর্ণ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ব্যোমকেশ বলল, বৈকুণ্ঠবাবুর খুনের একটা কিনারা হলে হয়তো তার আত্মার সদ্গতি হতো। আমি প্রেততত্ত্ব সম্বন্ধে কিছু জানি না, তবু মনে হয় পরলোক যদি থাকে তবে প্রেতজনীর পক্ষে প্রতিহিংসা প্রবৃত্তিটা অস্বাভাবিক নয়। বরদাবাবু বললেন, তা তো নয়ই। প্রেতজনীর কেবল দেহ নেই, আত্মা তো অটুট আছে। গীতায় নৈনং ছিদ্দংসি শস্ত্রাণি। বাধা দিয়ে ব্যোমকেশ বলল, আচ্ছা, বৈকুণ্ঠবাবুর মেয়ের সঙ্গে আমার একবার দেখা করিয়ে দিতে পারেন? তাকে দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করতাম। বরদাবাবু ভেবে বললেন, চেষ্টা করতে পারি। আপনি ডিটেকটিভ শুনলে হয়তো তারাশঙ্করবাবু আপত্তি করবেন না। আজ একবার লাইব্রেরিতে আমি তার সঙ্গে দেখা করব। যদি তিনি রাজি হন তাহলে ও বেলা এসে আপনাকে নিয়ে যাব। তাহলে ওই কথাই রইল। অতঃপর বরদাবাবু উঠি উঠি করছেন দেখে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আমরা ভূত দেখতে পাই না? বরদাবাবু বললেন, একদিনেই যে দেখতে পাবেন এমন কথা বলি না, তবে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে লেগে থাকলে পারবেন নিশ্চয়ই। চলুন না, আজই তারাশঙ্করবাবুর বাড়ি হয়ে আপনাদের কৈলাসবাবুর বাড়ি নিয়ে যাই। কি বলেন ব্যোমকেশবাবু? বেশ কথা। ওটা দেখবার আমারও বিশেষ আগ্রহ আছে। আপনাদের দেশে এসেছি, একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে যেতে চাই। তাহলে এখন উঠি, 10টা বাজে। ওবেলা 5টা নাগাদ আবার আসব। বরদাবাবু ও শৈলেনবাবু চলে যাবার পর শশাঙ্কবাবু জিজ্ঞাসা করলেন, কি মনে হলো? আশ্চর্য নয়? ব্যোমকেশ বলল, তোমার খুনের গল্প আর বরদাবাবুর ভূতের গল্প, দুটোর মধ্যে কোনটা বেশি আজগুবি বুঝতে পারছি না। আমার খুনের গল্পে আজগুবি কোনখানটা পেলে? 6 মাসের মধ্যে যে খুনের কিনারা হয় না তাকে আজগুবি ছাড়া আর কি বলবো? বৈকুণ্ঠবাবু খুন হয়েছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো? হার্ট ফেল করে মারা যাননি? কি যে বলো! ডাক্তারের পোস্টমর্টেম রিপোর্ট রয়েছে, গলা টিপে দম বন্ধ করে তাকে মারা হয়েছে। অথচ আততায়ীর কোনো চিহ্ন নেই, একটা আঙুলের দাগ পর্যন্ত না। আজগুবি আর কাকে বলে? বরদাবাবুর তো একটা প্রত্যক্ষদৃশ্য ভূত আছে, তোমার তাও নেই। ব্যোমকেশ উঠে আলিস্যি ভাঙতে ভাঙতে বলল, অজিত, ওঠো, স্নান করে নেওয়া যাক। ট্রেনে ঘুম হয়নি, দুপুরবেলা দিব্যে একটা নিদ্রা না দিলে শরীর ধাতস্থ হবে না। অপরাহ্নে বরদাবাবু আসলেন। তারাশঙ্করবাবু রাজি হয়েছেন, যদিও একটা শোকগ্রস্ত ভদ্রমহিলার উপর এইসব অযথা উৎপাত তিনি অত্যন্ত অপছন্দ করেন। বরদাবাবুর সঙ্গে দুজনে বাইরে গেলাম। শশাঙ্কবাবু যেতে পারলেন না, হঠাৎ কি কারণে উপরওয়ালার নিকট তার ডাক পড়েছে। পথে যেতে যেতে বরদাবাবু বললেন যে তারাশঙ্করবাবু লোক নেহাত মন্দ নয়, তার মতো আইনজ্ঞ তীক্ষ্ণ বুদ্ধি উকিলও জেলায় আর দ্বিতীয় নেই, কিন্তু মুখ বড় খারাপ। হাকিমরা পর্যন্ত তার কটু তিক্ত ভাষাকে ভয় করে চলেন। হয়তো তিনি আমাদের খুব সাদর সংবর্ধনা করবেন না, কিন্তু তা যেন আমরা গায়ে না মাখি। প্রত্যুত্তরে ব্যোমকেশ একটু হাসল। যেখানে কার্যোদ্ধার করতে হবে সেখানে তার গায়ে গন্ডারের চামড়া, কেউ তাকে অপমান করতে পারে না। সংসর্গ গুণে আমার ত্বকও বেশ পুরু হয়ে এসেছিল। কেল্লার দক্ষিণ দুয়ার পার হয়ে বেলুন বাজার নামক পাড়ায় উপস্থিত হলাম। তার মধ্যস্থলে তারাশঙ্করবাবুর প্রকাণ্ড ইমারত। তারাশঙ্করবাবু যে তীক্ষ্ণ বুদ্ধি উকিল তাতে আর সন্দেহ রইল না। তার বৈঠকখানায় ঢুকে দেখলাম তক্তপোষে ফরাস পাতা এবং তার উপরে তাকিয়া ঠেস দিয়ে গৃহস্বামী
তাম্রকূট সেবন করছেন। শীর্ণ দীর্ঘাকৃতি লোক, দেহে মাংসের বাহুল্য নেই বরং অভাব, কিন্তু মুখের গঠন ও চোখের দৃষ্টি অতিশয় ধারালো। বয়স 60-এর কাছাকাছি, পরিধানে থান ও শুভ্র পিরান। আমাদের আসতে দেখে তিনি গড়গড়ার নল হাতে উঠে বসলেন, বললেন, এসো বড়দা, এরাই বুঝি কলকাতার ডিটেকটিভ? এই কণ্ঠস্বর ও কথা বলার ভঙ্গিতে এমন একটা কিছু আছে যা শ্রোতার মনে অস্বস্তি ও অস্বাচ্ছন্দ্যের সৃষ্টি করে। সম্ভবত বড় উকিলের এটা একটা লক্ষণ। বিরুদ্ধ পক্ষের সাক্ষী এই কণ্ঠস্বর শুনে যে রীতিমতো বিচলিত হয়ে পড়ে তা অনুমান করতে কষ্ট হলো না। বরদাবাবু সংকুচিতভাবে ব্যোমকেশের পরিচয় দিলেন। ব্যোমকেশ বিনীতভাবে নমস্কার করে বললেন, আমি একজন সত্যান্বেষী। তারাশঙ্করবাবুর বাম ভুরু কিছুটা উপরে উঠল। বললেন, সত্যান্বেষী সেটা কি? ব্যোমকেশ বলল, সত্য অন্বেষণ করাই আমার পেশা, আপনার যেমন ওকালতি। তারাশঙ্করবাবু একটি রুষ্ট হাসি হেসে বললেন, ও, আজকাল ডিটেকটিভ কথাটার বুঝি আর ফ্যাশন নেই। তা আপনি কি অন্বেষণ করে থাকেন? সত্য। তা তো আগেই শুনেছি, কোন ধরনের সত্য? ব্যোমকেশ ধীরে ধীরে বলল, এই ধরুন বৈকুণ্ঠবাবু আপনার কাছে কত টাকা জমা রেখে গেছেন, এই ধরনের সত্য জানতে পারলেও আপাতত আমার কাজ চলে যাবে। তিনি বিস্ফারিত স্থির নেত্রে ব্যোমকেশের মুখের দিকে চেয়ে রইলেন। তারপর মহাবিস্ময়ে বললেন, বৈকুণ্ঠবাবু আমার কাছে টাকা রেখে গেছে, একথা আপনি জানলেন কি করে? ব্যোমকেশ বলল, আমি সত্যান্বেষী। 1 মিনিট কাল তারাশঙ্করবাবু নিস্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর যখন কথা বললেন তখন তার কণ্ঠস্বর একেবারে বদলে গেছে। সম্ভ্রম প্রশংসা মিশ্রিত কণ্ঠে বললেন, ভারী আশ্চর্য, এরকম ক্ষমতা আমি আজ পর্যন্ত কারুর দেখিনি। বসুন, দাঁড়িয়ে রইলেন কেন? বসো বড়দা। বলি, ব্যোমকেশবাবুরও কি তোমার মতো পোষা ভূতরূত আছে নাকি? আমরা চৌকিতে বসলে তারাশঙ্করবাবু কয়েকবার গড়গড়ার নলে ঘন ঘন টান দিয়ে মুখ তুললেন। ব্যোমকেশের মুখের দিকে চেয়ে বললেন, অবশ্য আন্দাজে ঢিল ফেলেছেন এখন বুঝতে পারছি, কিন্তু আন্দাজটা পেলেন কোথায়? অনুমান করতে হলেও কিছু মাল মশলা চাই তো। ব্যোমকেশ সহাস্যে বলল, কিছু মাল মশলা তো ছিল। বৈকুণ্ঠবাবুর মতো ধনী ব্যবসায়ী নগদ টাকা কিছু রেখে যাবেন না, এটা কি বিশ্বাসযোগ্য? অথচ ব্যাংকে তার টাকা ছিল না। সম্ভবত ব্যাংক জাতীয় প্রতিষ্ঠানকে তিনি সন্দেহের চক্ষে দেখতেন। তবে কোথায় টাকা রাখতেন? নিশ্চয়ই কোনো বিশ্বাসী বন্ধুর কাছে। বৈকুণ্ঠবাবুর প্রতি রবিবার দুপুরবেলা আপনার সঙ্গে দাবা খেলতে আসতেন। তিনি মারা যাবার পর তার মেয়েকে আপনি নিজের আশ্রয়ে রেখেছেন, সুতরাং বুঝতে হবে আপনি তার সবচেয়ে বিশ্বাসী এবং বিশ্বাসভাজন বন্ধু। তারাশঙ্করবাবু বললেন, আপনি ঠিক ধরেছেন। ব্যাংকের উপর বৈকুণ্ঠের বিশ্বাস ছিল না। তার নগদ টাকা যা কিছু সব আমার কাছেই থাকতো এবং এখনো আছে। টাকা বড় কম নয়, প্রায় 17,000। কিন্তু এ টাকার কথা আমি প্রকাশ করিনি। তার মৃত্যুর পর কথাটা জানাজানি হয় আমার ইচ্ছা ছিল না, কিন্তু ব্যোমকেশবাবু যখন ধরে ফেলেছেন তখন স্বীকার না করে উপায় নেই। তবু আমি চাই যেন বাইরে কথাটা প্রকাশ না হয়। আপনারা 3 জন জানলেন, আর কেউ যেন জানতে না পারে। বুঝলেন বড়দা? বড়দাবাবু দ্বিধা প্রতিবিম্বিত মুখে ঘাড় নাড়লেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, কথাটা গোপন রাখার কোনো বিশেষ কারণ আছে কি? তারাশঙ্করবাবু পুনরায় বার কয়েক তামাক টেনে বললেন, আছে। আপনারা ভাবতে পারেন আমি বন্ধুর গচ্ছিত টাকা আত্মসাৎ করার চেষ্টা করছি, কিন্তু তাতে আমার কিছু এসে যায় না। কথাটা চেপে রাখবার অন্য কারণ আছে। সেই কারণটা জানতে পারি কি? তারাশঙ্করবাবু কিছুক্ষণ ভ্রু কুঞ্চিত করে চিন্তা করলেন। তারপর অন্দরের দিকে পর্দা ঢাকা দরজার দিকে একবার কটাক্ষপাত করে খাটো গলায় বললেন, আপনারা বোধহয় জানেন না বৈকুণ্ঠের একটা বকাটে লক্ষ্মী ছাড়া জামাই আছে। মেয়েটাকে নেয় না, সার্কাস পার্টির সঙ্গে ঘুরে বেড়ায়। উপস্থিত সে কোথায় আছে জানি না, কিন্তু যদি সে কোনো গতিকে খবর পায় যে তার স্ত্রীর হাতে অনেক টাকা এসেছে, তাহলে মেয়েটাকে জোর করে নিয়ে যাবে।
দুদিনে টাকাগুলো উড়িয়ে আবার সরে পড়বে। আমি তা হতে দিতে চাই না, বুঝলেন? ব্যোমকেশ ফরাসের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে বলল, বুঝেছি। তারাশঙ্করবাবু বলতে লাগলেন, বৈকুণ্ঠের যথা সর্বস্ব তো চড়ে নিয়ে গেছে, বাকি আছে কেবল এই 1000 কয়েক টাকা। এখন জামাই বাবাজি এসে যদি এগুলোকে ফুঁকে দিয়ে যান, তাহলে অভাগিনী মেয়েটা দাঁড়াবে কোথায়? সারা জীবন ওর চলবে কি করে? আমি তো আর চিরদিন বেঁচে থাকবো না। ব্যোমকেশ গালে হাত দিয়ে শুনছিল, বলল, ঠিক কথা। তাকে গোটা কয়েক কথা আমি জিজ্ঞাসা করতে চাই। তিনি বাড়িতেই আছেন তো? যদি অসুবিধা না হয়। বেশ, তাকে জেরা করে কোনো লাভ হবে বলে মনে হয় না, কিন্তু আপনি যখন চান এইখানেই তাকে নিয়ে আসছি। বলে তারাশঙ্করবাবু অন্দরে প্রবেশ করলেন। তিনি বেরিয়ে গেলে আমি চক্ষু এবং ভ্রুর সাহায্যে ব্যোমকেশকে প্রশ্ন করলাম। প্রত্যুত্তরে সে ক্ষীণ হাসল। বরদাবাবুর সম্মুখে খোলাখুলি বাক্যালাপ হয়তো সে পছন্দ করবে না, তাই স্পষ্টভাবে কিছু জিজ্ঞাসা করতে পারলাম না। মনের মধ্যে প্রশ্ন জাগতে থাকলো, তারাশঙ্করবাবু লোকটা কি রকম? 5 মিনিট পরে তিনি ফিরে আসলেন। তার পিছনে একটি যুবতী নিঃশব্দে দরজার কাছে এসে দাঁড়ালো। মাথায় একটু আধো ঘোমটা, মুখ দেখবার পক্ষে কোনো প্রতিবন্ধক নেই। চেহারা একেবারে জলার পেতনি না হলেও সুশ্রী বলা চলে না, তবু চেহারার সর্বাপেক্ষা বড় দোষ মনে হয় মুখের পরিপূর্ণ ভাবহীনতা। এমন ভাবলেশ শূন্য মুখ চীন জাপানের বাইরে দেখা যায় কিনা সন্দেহ। মুখবয়বের এই প্রাণহীনতা রূপের অভাবকে অধিক স্পষ্ট করে তুলেছে। যতক্ষণ সে আমাদের সামনে রইল, একবারও তার মুখের একটি পেশি কম্পিত হলো না। চোখ পলকের জন্য মাটি থেকে উঠল না। ব্যঞ্জনাহীন নিষ্প্রাণ কণ্ঠে ব্যোমকেশের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিয়ে যন্ত্রচালিতের মতো পর্দার আড়ালে অদৃশ্য হয়ে গেল। যা হোক, সে এসে দাঁড়াতেই ব্যোমকেশ সেই দিকে ফিরে ক্ষিপ্র দৃষ্টিতে তার আপাদ মস্তক দেখে নিল। তারপর সহজ স্বরে প্রশ্ন করল, আপনার বাবার মৃত্যুতে আপনি যে একেবারে নিঃস্ব হননি তা বোধহয় জানেন? হ্যাঁ। তারাশঙ্করবাবু নিশ্চয়ই আপনাকে বলেছেন যে আপনার 17,000 টাকা তার কাছে জমা আছে। হ্যাঁ। ব্যোমকেশ যেন একটু দমে গেল, একটু ভেবে আবার আরম্ভ করল, আপনার স্বামী কতদিন নিরুদ্দেশ হয়েছেন? 8 বছর। এই 8 বছরের মধ্যে আপনি তাকে দেখেননি? না। তার চিঠিপত্রও পাননি? না। তিনি এখন কোথায় আছেন তা জানেন কি? না। আপনি পৈতৃক টাকা পেয়েছেন জানাজানি হলে তিনি ফিরে এসে আপনাকে নিয়ে যেতে চাইবেন, এ সম্ভাবনা আছে কি? কিছুক্ষণ নীরব, তারপর, হ্যাঁ। আপনি তার কাছে যেতে চান না? না। লক্ষ্য করলাম তারাশঙ্করবাবু নিগুড়ভাবে হাসলেন। ব্যোমকেশ আবার অন্য পথ ধরল, আপনার শ্বশুরবাড়ি কোথায়? যশোরে। শ্বশুরবাড়িতে কে আছে? কেউ না। শ্বশুর শাশুড়ি? মারা গেছেন। আপনার বিয়ে হয়েছিল কোথা থেকে? নবদ্বীপ থেকে। নবদ্বীপে আপনার খুঁড়তুতো জারতুতো ভাইয়েরা আছে, তাদের সংসারে গিয়ে থাকেন না কেন? উত্তর নেই। তাদের আপনি বিশ্বাস করেন না? না। তারাশঙ্করবাবুকেই সবচেয়ে বড় বন্ধু মনে করেন? হ্যাঁ। ব্যোমকেশ ভ্রুকুটি করে কিছুক্ষণ দেয়ালের দিকে তাকিয়ে রইল, তারপর আবার অন্য প্রসঙ্গ আরম্ভ করল। আপনার বাবার মৃত্যুর পর গয়া পিণ্ড দেবার প্রস্তাব বরদাবাবু করেছিলেন, রাজি হননি কেন? নিরুত্তর। ওসব আপনি বিশ্বাস করেন না? তথাপিও উত্তর নেই। যাক, এখন বলুন দেখি, যে রাত্রে আপনার বাবা মারা যান সে রাত্রে আপনি কোনো শব্দ শুনেছিলেন? না। হীরা জহরত তার শোবার ঘরে থাকতো? হ্যাঁ। কোথায় থাকতো? জানি না। আন্দাজ করতেও পারেন না? না। তার সঙ্গে কোনো লোকের শত্রুতা ছিল কি? জানি না। আপনার বাবা আপনার সঙ্গে ব্যবসার কথা কখনো বলতেন না? না। রাত্রে আপনার শোবার ব্যবস্থা ছিল নিচের তলায়, কোন ঘরে শুতেন? বাবার ঘরে, নিচের ঘরে। তার মৃত্যুর রাত্রে আপনার নিদ্রার কোনো ব্যাঘাত হয়নি? না। দীর্ঘশ্বাস ছেড়ে ব্যোমকেশ বলল, আচ্ছা, আপনি এখন যেতে পারেন। অতঃপর তারাশঙ্করবাবুর বাড়িতে আমাদের প্রয়োজন শেষ হলো। আমরা উঠলাম। বিদায়কালে তারাশঙ্করবাবু সদয় কণ্ঠে ব্যোমকেশকে বললেন, আমার কথা যে আপনি যাচাই করে নিয়েছেন এতে আমি খুশি হয়েছি। আপনি হুঁশিয়ার লোক,
হয়তো বৈকুণ্ঠের খুনের কিনারা করতে পারবেন। যদি কখনো সাহায্যের দরকার হয় আমার কাছে আসবেন। আর মনে রাখবেন, গচ্ছিত টাকার কথা কেউ যেন জানতে না পারে। জানতে পারলে বাধ্য হয়ে আমাকে মিথ্যা কথা বলতে হবে। রাস্তায় বেরিয়ে কেল্লার দিকে ফিরে চললাম। তখন সূর্য অস্ত যাচ্ছে। পশ্চিম আকাশ সিঁদুর চিহ্নিত আরশির মতো ঝকঝক করছে। তার মাঝখানে বাঁকা চাঁদের রেখা, যেন প্রসাধনরতা রূপসীর হাসির প্রতিবিম্ব পড়ছে। ব্যোমকেশের কিন্তু সেদিকে দৃষ্টি নেই। সে বুকে ঘাড় গুঁজে চলছে। 5 মিনিট নীরবে চলার পর আমি তাকে চুপি চুপি জিজ্ঞাসা করলাম, ব্যোমকেশ, তারাশঙ্কর বাবুকে কিরকম বুঝলে? ব্যোমকেশ আকাশের দিকে চোখ তুলে হঠাৎ হেসে উঠল। বলল, ভারী বিচক্ষণ লোক। কেল্লায় প্রবেশ করে বাঁহাতি যে রাস্তাটা গঙ্গার দিকে গেছে, তারই শেষ প্রান্তে কৈলাসবাবুর বাড়ি। স্থানটি বেশ নির্জন। অনুচ্চ প্রাচীর ঘেরা বাগানের চারদিকে কয়েকটা ঝাউ ও দেবদারু গাছ, মাঝখানে ক্ষুদ্র দোতলা বাড়ি। বৈকুণ্ঠবাবুকে যে ব্যক্তি খুন করেছিল, বাড়িটির অবস্থিতি দেখে মনে হয় ধরা পড়বার ভয় তাকে বিশেষ দুশ্চিন্তাগ্রস্ত হতে হয়নি। বরদাবাবু আমাদের নিয়ে একেবারে উপরতলায় কৈলাসবাবু শয়নকক্ষে উপস্থিত হলেন। ঘরটি সম্পূর্ণ নিরাভরণ। মাঝখানে একটি লোহার খাট বিরাজ করছে এবং সেই খাটের উপর পিঠে বালিশ দিয়ে কৈলাসবাবু বসে আছেন। একজন ভৃত্য কয়েকটা চেয়ার এনে ঘরের আলো জ্বালিয়ে দিয়ে প্রস্থান করল। ছাদ থেকে ঝুলানো কেরোসিন ল্যাম্পের আলোয় প্রায়ান্ধকার ঘরের ধূসর অবসন্নতা কিছুটা পরিমাণ দূর হলো। মুঙ্গেরে তখন বিদ্যুৎ বিভার আবির্ভাব হয়নি। কৈলাসবাবুর চেহারা দেখে তিনি রুগ্ন এ বিষয়ে সংশয় থাকে না। তার রং বেশ ফর্সা, কিন্তু রোগের প্রভাবে মোমের মতো একটা অর্ধ স্বচ্ছ পাণ্ডুরতা মুখের বর্ণকে যেন নিষ্প্রাণ করে দিয়েছে। মুখে সামান্য ছাঁটা দাঁড়িয়ে আছে, তাতে মুখের শীর্ণতা যেন আরও পরিস্ফুট। চোখের দৃষ্টিতে অশান্ত অনুযোগ উকিঝুঁকি মারছে। কণ্ঠস্বরও দীর্ঘ রোগে ভোগার ফলে একটা অপ্রসন্ন তীক্ষ্ণতা লাভ করেছে। পরিচয় আদান প্রদান শেষ হলে আমরা উঠলাম। ব্যোমকেশ জানালার কাছে গিয়ে দাঁড়ালো। ঘরের ওই একটি মাত্র জানালা পশ্চিমমুখী, নিচে বাগান। দেবদারু গাছের ফাঁকে ফাঁকে দূরে গঙ্গার স্রোত রেখা দেখা যায়। এদিকে আর লোকালয় নেই। বাগানের পাঁচিল পার হয়ে গঙ্গার চড়া আরম্ভ হয়েছে। ব্যোমকেশ বাইরের দিকে উঁকি মেরে বলল, জানালাটা মাটি থেকে প্রায় 15 হাত উঁচু। আশ্চর্য বটে। তারপর ঘরের চারপাশে কৌতূহলী দৃষ্টিতে দেখতে দেখতে চেয়ারে এসে বসল। কিছুক্ষণ কৈলাসবাবুর সঙ্গে ভৌতিক ব্যাপার সম্বন্ধে আলোচনা হলো। নতুন কিছুই প্রকাশ হলো না, কিন্তু দেখলাম কৈলাসবাবু লোকটি অসাধারণ একগুঁয়ে। ভৌতিক কাণ্ড তিনি অবিশ্বাস্য করেন না। বিলক্ষণ ভয় পেয়েছেন সেটা তার কথার মাধ্যমেই বোঝা যায়, কিন্তু তবু কোনো ক্রমেই এই হানাবাড়ি পরিত্যাগ করবেন না। ডাক্তার তার হৃদযন্ত্রের অবস্থা বিবেচনা করে এ বাড়ি ত্যাগ করবার উপদেশ দিয়েছেন। তার সহচরেরাও ভীত হয়ে মিনতি করছে, কিন্তু তিনি রুগ্ন শিশুর মতো অহেতুক জেদ ধরে এই বাড়ি কামড়িয়ে পড়ে আছেন। কিছুতেই এখান থেকে নড়বেন না। হঠাৎ কৈলাসবাবু একটা আশ্চর্য কথা বলে আমাদের চমকিত করে দিলেন। তার স্বভাবসিদ্ধ খিটখিটে স্বরে বললেন, সবাই আমাকে বাড়ি ছেড়ে দিতে বলছে। আরে বাপু, বাড়ি ছাড়লে কি হবে? আমি যেখানে যাব সেখানে এই ব্যাপার হবে। এই সব অলৌকিক কাণ্ড কেন ঘটছে তা তো কেউ জানে না, সে কেবল আমি জানি। আপনারা ভাবছেন কোথাকার কোন বৈকুণ্ঠ বাবুর প্রেতাত্মা এখানে আনাগোনা করছে। মোটেই তা নয়, এর ভেতর থেকে অন্য কথা আছে। উৎসুকভাবে জিজ্ঞাসা করলাম, কিরকম? বৈকুণ্ঠ বৈকুণ্ঠ সব বাজে কথা। এ হচ্ছে পিশাচ, আমার গুণধর পুত্রের কীর্তি। সে কি? কৈলাসবাবুর মোমের মতো গণ্ডে ঈষৎ রক্ত সঞ্চার হলো। তিনি সোজা হয়ে বসে উত্তেজিত কণ্ঠে বললেন, হ্যাঁ, এ লক্ষ্মী ছাড়া একেবারে উচ্ছন্নে গেছে। ভদ্রলোকের ছেলে জমিদারের একমাত্র বংশধর পিশাচ সিদ্ধ হতে যায়। শুনেছেন কখনো?
হতভাগাকে আমি ত্যায্যপুত্র করেছি, তাই আমার উপর তার রোষ। তার একটা মহাপাষণ্ড গুরু জুটেছে। শুনেছি শ্মশানে বসে বসে মরার খলিতে করে মদ খায়। একদিন আমার ভদ্রাসনে চড়াও হয়েছিল, আমি দারোয়ান দিয়ে চাপকে বার করে দিয়েছিলাম। তাই দুজন মিলে ষড়যন্ত্র করে আমার পিছনে পিশাচ লেলিয়ে দিয়েছে। কিন্তু কুলাঙ্গার সন্তান, তার মতলবটা বুঝতে পারছেন না? আমার বুকের ব্যামো আছে। পিশাচ দেখে আমি যদি হার্ট ফেল করি, ব্যাস, মানিক আমার নিষ্কণ্ঠকে প্রেত সিদ্ধ গুরুকে নিয়ে বিষয় সম্পত্তি ভোগ করবে। কৈলাসবাবু তিক্ত কণ্ঠে হাসলেন, তারপর সহসা জানালার দিকে তাকিয়ে বিস্ফারিত চোখে বলে উঠলেন, ওই 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 আমরা জানালার দিকে পিছন ফিরে কৈলাসবাবুর কথা শুনছিলাম। বিদ্যুৎ বেগে জানালার দিকে ফিরলাম। যা দেখলাম তাতে বুকে রক্ত হিম হয়ে যাওয়া বিচিত্র নয়। বাইরে তখন অন্ধকার হয়ে গেছে। ঘরের অনুজ্জ্বল কেরোসিন ল্যাম্পের আলোকে দেখলাম জানলার কালো ফ্রেমে আটা এক বিভৎস মুখ। অস্থি সার মুখের বর্ণ পাণ্ডুপিত, অধরোষ্টের ফাঁকে কয়েকটা পিত বর্ণ দাঁত বার করে আছে। কালিমা বেষ্টিত চক্ষু কোটর থেকে দুটো ক্ষুদিত হিংস্র চোখের পৈশাচিক দৃষ্টি যেন ঘরের ভিতরটাকে গ্রাস করবার চেষ্টা করছে। মুহূর্তের জন্য নিশ্চল পক্ষাহত হয়ে গেলাম। তারপর ব্যোমকেশ 2 লাফে জানলার সম্মুখীন হলো, কিন্তু সেই ভয়ঙ্কর মুখ তখন অদৃশ্য হয়ে গেছে। আমিও ছুটে ব্যোমকেশের পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরের অন্ধকারে দৃষ্টি ফেলে দেখলাম, মনে হলো যেন দেবদারু গাছের ঘন ছায়ার ভিতর দিয়ে একটা শীর্ণ অতি দীর্ঘ মূর্তি শূন্যে মিলিয়ে গেল। ব্যোমকেশ দেশলাই জেলে জানলার বাইরে ধরল। গলা বাড়িয়ে দেখলাম নিচে মই বা সেই জাতীয় কোনো জিনিস নেই। এমনকি মানুষ দাঁড়াতে পারে এমন কার্নিশ পর্যন্ত দেওয়ালে নেই। ব্যোমকেশের কাঠি নিঃশেষ হয়ে নিভে গেল। সে ধীরে ধীরে ফিরে এসে চেয়ারে বসল। বরদাবাবু বসেছিলেন, ওঠেননি। এখন ব্যোমকেশের দিকে ফিরে বললেন, দেখলেন? দেখলাম। বরদাবাবু গম্ভীরভাবে একটু হাসলেন। তার চোখে গোপন বিজয়গর্ব স্পষ্ট হয়ে উঠল। জিজ্ঞাসা করলেন, কিরকম মনে হলো? কৈলাসবাবু জবাব দিলেন। তিনি বালিশে ঠেস দিয়ে প্রায় শুয়েই পড়েছিলেন। হতাশা মিশ্রিত স্বরে বলে উঠলেন, কি আর মনে হবে, এ পিশাচ আমাকে না নিয়ে ছাড়বে না। ব্যোমকেশ বাবু, আমার যাবার সময় ঘনিয়ে এসেছে। পিশাচের হাত থেকে কেউ কখনো উদ্ধার পেয়েছে শুনেছেন কি? তার ভয় বিশীর্ণ মুখের পানে তাকিয়ে আমার মনে হলো সত্যি এনার সময় আসন্ন হয়েছে। দুর্বল হৃদযন্ত্রের উপর এরূপ স্নায়বিক ধাক্কা সহ্য করতে পারবেন না। ব্যোমকেশ শান্ত স্বরে বলল, দেখুন, ভয়টাই মানুষের সবচেয়ে বড় শত্রু, প্রেত পিশাচ নয়। আমি বলি বাড়িটা না হয় ছেড়েই দিন। বরদাবাবু বললেন, আমিও তাই বলি। আমার বিশ্বাস এ বাড়িতে দোষ লেগেছে বৈকুণ্ঠবাবুর অপঘাত মৃত্যুর পর থেকে। ব্যোমকেশ বলল, পিশাচি হোক আর বৈকুণ্ঠবাবুই হোক, মোট কথা কৈলাসবাবুর শরীরের যেরকম অবস্থা তাতে হঠাৎ ভয় পাওয়া ওর পক্ষে স্বাস্থ্যকর নয়। অতএব এ বাড়ি ছাড়াই কর্তব্য। আমি বাড়ি ছাড়বো না। কৈলাসবাবুর মুখে একটা অন্ধ একগুঁয়েমি দেখা দিল। কেন বাড়ি ছাড়বো? কি করেছি আমি? অপরাধীর মতো পালিয়ে বেড়াবো? আমার নিজের ছেলে যদি আমার মৃত্যু চায়, বেশ, আমি মরবো। পিতৃ হত্যার পাপকে যে কুসন্তানের ভয় নেই, তার বাপ হয়ে আমি বেঁচে থাকতে চাই নে। অভিমান ও জেদের বিরুদ্ধে তর্ক করা বৃথা। রাত হয়েছিল, আমরা উঠলাম। পরদিন সকালে আবার আসবার আশ্বাস দিয়ে নিচে নেমে গেলাম। পথে কোনো কথা হলো না। বরদাবাবু 2-1বার কথা বলবার উদ্যোগ করলেন বটে, কিন্তু ব্যোমকেশ তা শুনতে পেল না। বরদাবাবু আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। শশাঙ্কবাবু ইতিমধ্যে বাড়ি ফিরেছিলেন। আমরা বসবার ঘরে প্রবেশ করতেই তিনি বললেন, কি হে, কি হলো? ব্যোমকেশ একটা আরাম কেদারায় শুয়ে পড়ে ঊর্ধ্বমুখে তাকিয়ে বলল, প্রেতের আবির্ভাব হলো। তারপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কতকটা যেন আত্মগতভাবেই বলল, কিন্তু বরদাবাবুর প্রেত এবং কৈলাসবাবুর পিশাচ মিলে ব্যাপারটা ক্রমেই বড় জটিল করে তুলেছে। পরদিন রবিবার ছিল। সকালে উঠে ব্যোমকেশ শশাঙ্কবাবুকে বলল,
চলো কৈলাসবাবুর বাড়িটা ঘুরে আসা যাক। শশাঙ্কবাবু বললেন, আবার ভূত দেখতে চাও নাকি? কিন্তু দিনের বেলা গিয়ে কি লাভ? রাত্রি ছাড়া তো অশরীরী দর্শন পাওয়া যায় না। কিন্তু যা অশরীরী নয় অর্থাৎ বস্তু, তার তো দর্শন পাওয়া যেতে পারে। বেশ, চলো। 7টা বাজতে না বাজলেই উদ্দিষ্ট স্থানে পৌঁছালাম। কৈলাসবাবুর বাড়ি তখনও সম্পূর্ণ জাগেনি। একটা চাকর নিদ্রালুভাবে নিচের বারান্দা ঝাঁট দিচ্ছে। উপরে গৃহস্বামীর কক্ষে দরজা জানালা বন্ধ। ব্যোমকেশ বলল, ক্ষতি নেই, বাগানটা ততক্ষণ ঘুরে ফিরে দেখি, এসো। শিশির ভেজা ঘাসে সমস্ত বাগানটা আস্তীর্ণ। সোনালি রৌদ্রে দেওদারের চুনট করা পাতা জরির মতো ঝলমল করছে। চারদিকে শারদপ্রাতের অপূর্ব পরিচ্ছন্নতা। আমরা ইতস্তত ঘুরে বেড়াতে লাগলাম। বাগানটি পরিসরে বিঘা চারেকের কম হবে না, কিন্তু ফুল বাগান বলে কিছু নেই। এখানে সেখানে গোটাকতক দোপাটি ও করবীর ঝাড় নিতান্ত অনাদৃতভাবে ফুল ফুটে রয়েছে। মালি নেই, বোধ করি বৈকুণ্ঠবাবুর আমলেও ছিল না। আগাছার জঙ্গল বৃদ্ধি পেলে সম্ভবত বাড়ির চাকরেরাই কেটে ফেলে দেয়। তার পরিচয় বাগানের পশ্চিম দিকে এক প্রান্তে পেলাম। দেয়ালের কোণ ঘেঁষে আবর্জনা জমা হয়ে আছে। উনানের ছাই, কাঠকুটা, ছেঁড়া কাগজ, বাড়ির জঞ্জাল সমস্তই এখানে ফেলা হয়। বহুকালে সঞ্চিত জঞ্জাল রোদে বৃষ্টিতে জমাট বেঁধে স্থানটাকে স্ফীত করে তুলেছে। এই আবর্জনার গাদার উপর উঠে ব্যোমকেশ অনুসন্ধিৎসভাবে এদিক ওদিক তাকাতে লাগলো। জুতো দিয়ে ছাই মাটি সরিয়ে দেখতে লাগলো। একবার একটা পুরানো টিনের কৌটো তুলে ভালো করে পরীক্ষা করে আবার ফেলে দিল। শশাঙ্কবাবু তার রকম দেখে বললেন, কি হে, ছাই গাদার মধ্যে কি খুঁজছ? ব্যোমকেশ ছাই গাদা থেকে চোখ না তুলেই বলল, আমাদের প্রাচীন কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো। এটা কি? একটা চিড় ধরা পরিত্যক্ত লণ্ঠনের চিমনি পড়েছিল। সেটা তুলে নিয়ে ব্যোমকেশ তার খোলের ভিতর দেখতে লাগলো। তারপর ধীরে ধীরে তার ভিতর আঙুল ঢুকিয়ে একখণ্ড জীর্ণ কাগজ বার করে আনলো। সম্ভবত বায়ুতাড়িত হয়ে কাগজের টুকরোটা চিমনির মধ্যে আশ্রয় নিয়েছিল, তারপর দীর্ঘকাল সেখানেই রয়ে গেছে। ব্যোমকেশ চিমনি ফেলে দিয়ে কাগজখানা নিবিষ্ট চিত্তে দেখিতে লাগলো। আমিও উৎসুক হয়ে তার পাশে গিয়ে দাঁড়ালাম। কাগজখানা একটা ছাপা ইস্তাহারের অর্ধাংশ। তাতে কয়েকটা অস্পষ্ট জন্তু জানোয়ারের ছবি রয়েছে মনে হলো। জল বৃষ্টিতে কাগজের রং বিবর্ণ হয়ে গেছে। ছাপার কালিও এমন অস্পষ্ট হয়ে পড়েছে যে পাঠোদ্ধার দুঃসাধ্য। শশাঙ্কবাবু জিজ্ঞাসা করলেন, কি দেখছো হয়ে, ওতে কি আছে? কিছু না। ব্যোমকেশ কাগজখানা উল্টিয়ে তারপর চোখের কাছে এনে ভালো করে দেখে বলল, হাতের লেখা রয়েছে, দেখো তো পড়তে পারো কিনা। বলে কাগজটা আমার হাতে দিল। অনেকক্ষণ ধরে পরীক্ষা করলাম। হাতের লেখা যে আছে তা প্রথমটা ধরাই যায় না। কালির চিহ্ন বিন্দুমাত্র নেই, কেবল মাঝে মাঝে কলমের আঁচড়ের দাগ দেখে দু একটা শব্দ অনুমান করা যায়। বিপদে হাতে টাক, বাবা, নচেত মরিয়া, তোমার সাথী। ব্যোমকেশকে জানালাম। সে বলল, হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, কাগজটা থাক, বলে ভাঁজ করে পকেটে রাখলো। আমি বললাম, লেখক বোধহয় খুব শিক্ষিত নয়, বানান ভুল করেছে, সাথী বানানটা দেখেছ? ব্যোমকেশ বলল, শব্দটা সাথী নাও হতে পারে। শশাঙ্কবাবু ঈষৎ অধীর কণ্ঠে বললেন, চলো চলো, আস্তাকুর ঘেঁটে লাভ নেই, এতক্ষণে বোধহয় কৈলাসবাবু উঠেছেন। ব্যোমকেশ বলল, হ্যাঁ, ওই যে তার ভৌতিক জানালা খোলা দেখছি, চলো। বাড়ির কাছে গিয়ে দেখলাম জানালা দিয়ে কৈলাসবাবু মুখ বাড়িয়ে আছেন। শীর্ণ ফ্যাকাশে মুখ। সকাল না হয়ে এটা রাত্রি হলে তাকে সহসা ওই জানালার সম্মুখে দেখে প্রেত বলে বিশ্বাস করতে কারো সংশয় হতো না। তিনি আমাদের ওপরে আহ্বান করলেন। ব্যোমকেশ একবার জানালার নিচের মাটির উপর ক্ষিপ্র দৃষ্টি বুলিয়ে নিল। সবুজ ঘাসের পুরু গালিচা বাড়ির দেওয়াল পর্যন্ত গিয়ে ঠেকেছে, তার উপর কোনো প্রকার চিহ্ন নেই। উপরে কৈলাসবাবুর ঘরে প্রবেশ করে দেখলাম চায়ের সরঞ্জাম প্রস্তুত। চা যদিও আমাদের এক দফা হয়ে গেছিল, তবু দ্বিতীয়বার সেবন করতে আপত্তি রইল না। চায়ের সঙ্গে নানাবিধ আলোচনা চলতে লাগলো।
স্থানীয় জল হাওয়ার ক্রমিক অধঃপতন, ডাক্তারদের চিকিৎসা প্রণালীর ক্রমিক ঊর্ধ্বগতি, টোটকা ঔষধের গুণ, ভূতের রোজা ইত্যাদি কোনো প্রসঙ্গই বাদ পড়ল না। ব্যোমকেশ তার মাঝখানে একবার জিজ্ঞাসা করল, রাত্রে আপনি জানালা বন্ধ করে শুচ্ছেন তো? কৈলাসবাবু বললেন, হ্যাঁ, তিনি দেখা দিতে আরম্ভ করা অবধি জানালা দরজা বন্ধ করেই শুতে হচ্ছে। যদিও সেটা ডাক্তারের বারণ। ডাক্তার চান আমি অপর্যাপ্ত বায়ু সেবন করি, কিন্তু আমার যে হয়েছে উভয় সংকট। কি করি বলুন? জানালা বন্ধ করে কোনো ফল পেয়েছেন কি? বড় বেশি না, তবে দর্শনটা পাওয়া যায় না এই পর্যন্ত। নিশুতি রাত্রে যখন তিনি আসেন, জানালায় সজোরে ঝাঁকানি দিয়ে যান। একলা শুতে পারি না, তাই রাত্রে একজন চাকর ঘরের মেঝে বিছানা পেতে শোয়। চা শেষ করে ব্যোমকেশ উঠে বলল, এবার আমি ঘরটা ভালো করে দেখব। শশাঙ্ক, কিছু মনে করো না। তোমাদের অর্থাৎ পুলিশের কর্মদক্ষতা সম্বন্ধে আমি কটাক্ষ করছি না, কিন্তু মনিনাঞ্চ মতিভ্রম। যদি তোমাদের কিছু বাদ পড়ে থাকে তাই আরেকবার দেখে নিচ্ছি। শশাঙ্কবাবু একটা বাঁকা সুরে বললেন, তা বেশ, নাও, কিন্তু এতদিন পর যদি বৈকুণ্ঠবাবুর হত্যাকারীর কোনো চিহ্ন বার করতে পারো, তাহলে বুঝবো তুমি জাদুকর। ব্যোমকেশ হাসল, তাই বুঝো, কিন্তু সে যাক, বৈকুণ্ঠবাবুর মৃত্যুর দিন এ ঘরে কোনো আসবাবই ছিল না। বলেছি তো, মাটিতে পাতা বিছানা, জলের ঘড়া আর পানের বাটা ছাড়া আর কিছুই ছিল না। হ্যাঁ, একটা তামার কান খুশকিও পাওয়া গেছিল। বেশ, আপনারা তাহলে গল্প করুন কৈলাসবাবু, আমি আপনাদের কোনো বিঘ্ন করব না, কেবল ঘরময় ঘুরে বেড়াবো মাত্র। অতঃপর ব্যোমকেশ ঘরের চারদিকে পরিক্রমণ করতে আরম্ভ করলো। কখনো ঊর্ধ্বমুখে ছাদের দিকে তাকায়, কখনো হেঁটে মেঝের উপর দৃষ্টি নিবদ্ধ করে চিন্তাক্লান্ত মুখে নিঃশব্দে ঘুরতে থাকে। একবার জানালার সম্মুখে দাঁড়িয়ে কাঠ, সার্সি প্রভৃতি ভালো করে পরীক্ষা করলো, দরজার হুড়কো ও ছিটকিনি লাগিয়ে দাঁড়িয়ে দেখলো, তারপর আবার পরিক্রমণ শুরু করলো। কৈলাস ও শশাঙ্কবাবু সকৌতূহলে তার গতিবিধি পরীক্ষা করতে লাগলেন। আমি তখন জোর করে কথাবার্তা আরম্ভ করলাম, কারণ ব্যোমকেশের মন যতই বহির্নিরপেক্ষ হোক, তিনজোড়া কৌতূহলী চোখ তাকে অনুসরণ করতে থাকলে সে যে বিক্ষিপ্ত চিত্ত আত্মসচেতন হয়ে পড়বে তাতে সন্দেহ নেই। তাই যা হোক একটা কথা আরম্ভ করে দিয়ে এদের দুজনার মনোযোগ আকর্ষণ করে নেবার চেষ্টা করলাম। তবু নানা অসংলগ্ন চর্চার মধ্যেও আমাদের মন ও চোখ তার দিকেই পড়ে রইল। 15 মিনিট এভাবেই কাটল। তারপর শশাঙ্কবাবুর একটা পুলিশ ঘটিত কাহিনী শুনতে শুনতে অলক্ষিত অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। ব্যোমকেশের দিকে নজর ছিল না। হঠাৎ ছোট্ট একটা হাসির শব্দে সচকিতে ঘাড় ফেরালাম। দেখলাম ব্যোমকেশ দক্ষিণ দিকে দেয়ালের খুব কাছে দাঁড়িয়ে দেয়ালের দিকে তাকিয়ে আছে ও মৃদু মৃদু হাসছে। শশাঙ্কবাবু বললেন, কি হলো আবার, হাসছো যে? ব্যোমকেশ বলল, জাদু, দেখে যাও, এটা নিশ্চয়ই তোমরা আগে দেখোনি, বলে দেয়ালের দিকে দেখালো। আমরা সাগ্রহে উঠে গেলাম। প্রথমটা চুনকাম করা দেওয়ালের গায়ে কিছুই দৃষ্টিগোচর হলো না। তারপর ভালো করে লক্ষ্য করলাম, দেখলাম মেঝে থেকে আন্দাজ 5 ফুট উচ্চতায় সাদা চুনের উপর পরিষ্কার আঙুলের ছাপ রয়েছে, যেন কাঁচা চুনের উপর আঙুল টিপে কেউ চিহ্নটি রেখে গেছে। শশাঙ্কবাবু ভ্রুকুটি সহকারে চিহ্নটি দেখে বললেন, একটা বুড়ো আঙুলের ছাপ দেখছি, এর অর্থ কি? ব্যোমকেশ বলল, অর্থ মনিনাঞ্চ মতিভ্রম। হত্যাকারীর এই পরিচয় চিহ্নটি তোমরা দেখতে পাওনি। বিস্ময়ে ভ্রু তুলে শশাঙ্কবাবু বললেন, হত্যাকারীর এ আঙুলের দাগ যে হত্যাকারী তা তুমি কি করে বুঝলে? আমরা আগে ওটা লক্ষ্য করিনি বটে, কিন্তু তাই বলে ওটা হত্যাকারীর আঙুলের দাগ যে কেন হবে তা তো বুঝতে পারছি না। যে রাজমিস্ত্রি ঘর চুনকাম করেছিল তারও হতে পারে, অন্য যে কোনো লোকেরও হতে পারে। একেবারে অসম্ভব নয়, তবে কথা হচ্ছে রাজমিস্ত্রি দেয়ালে নিজের আঙুলের টিপ রেখে যাবে কেন? তা যদি বলো, হত্যাকারী বা রেখে যাবে কেন? ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে একবার শশাঙ্কবাবুর দিকে তাকালো, তারপর বলল, তাও তো বটে, তাহলে তোমার মতে ওটা কিছুই নয়? আমি বলতে চাই, ওটা যে খুব জরুরি তার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে ব্যোমকেশ বলল, তোমার যুক্তি অকাট্য। প্রমাণের অভাবে কোনো জিনিসকেই জরুরি বলে স্বীকার করা যেতে পারে না। পকেটে ছুরি আছে কিংবা কান খুশকি,
ছুরি আছে, কেন? অপ্রসন্ন মুখে শশাঙ্কবাবু ছুরি বার করে দিলেন। ব্যোমকেশের আবিষ্কারে তিনি সুখী হতে পারেননি, তাই বোধহয় সেটাকে তুচ্ছ করবার চেষ্টা করছিলেন। কিন্তু তবু তার মনোভাব নেহাত অযৌক্তিক বলে বোধ হলো না। দেয়ালের গায়ে একটা আঙুলের চিহ্ন কবে কার দ্বারা হয়েছে কিছুই জানা নেই। হত্যাকাণ্ডের রহস্য সমাধানে এর মূল্য কি? এবং যদি এটা হত্যাকারীরই হয়, তাহলেই বা লাভ কি হবে? কে হত্যাকারী তাই যখন জানা নেই, তখনই আঙুলের টিপ কোন কাজে লাগবে তা আমিও বুঝতে পারলাম না। ব্যোমকেশ কিন্তু ছুরি দিয়ে চিহ্নটির চারধারে দাগ কাটতে আরম্ভ করলো। অতি সন্তর্পণে চুন বালি আলগা করে ছুরির নখ দিয়ে একটা চার দিতেই টিপ চিহ্ন সমেত খানিকটা প্লাস্টার বাইরে বেরিয়ে আসলো। ব্যোমকেশ সেটা সযত্নে রুমালে জড়িয়ে পকেটে রেখে কৈলাসবাবুকে বলল, আপনার ঘরের দেয়াল কুষ্টি করে দিলাম, দয়া করে একটু চুন দিয়ে গর্তটা ভরাট করে নেবেন। তারপর শশাঙ্কবাবুকে বলল, চলো শশাঙ্ক, এখনকার কাজ আপাতত আমাদের শেষ হয়ে গেছে। এদিকে দেখছি 9টা বাজে, কৈলাসবাবুকে আর কষ্ট দেওয়া উচিত নয়। ভালো কথা, কৈলাসবাবু আপনি বাড়ি থেকে নিয়মিত চিঠিপত্র পান তো? কৈলাসবাবু বললেন, আমাকে চিঠি দেবে কি? একমাত্র ছেলে, তার গুণের কথা তো শুনেছেন। চিঠি দেবার মতো আত্মীয় আমার কেউ নেই। প্রফুল্ল স্বরে ব্যোমকেশ বলল, বড়ই দুঃখের বিষয়। আচ্ছা, আজ তাহলে চললাম। মাঝে মাঝে আপনাকে বিরক্ত করতে আসব। আর দেখুন, এটার কথা কাউকে বলার দরকার নেই। বলে দেওয়ালের ছিদ্রের দিকে নির্দেশ করল। কৈলাসবাবু ঘাড় নেড়ে সম্মতি জানালেন। রাস্তায় বেরিয়ে পড়লাম। রোদ তখন কড়া হতে আরম্ভ করেছে। দ্রুত পদে বাসার দিকে চললাম। হঠাৎ শশাঙ্কবাবু জিজ্ঞাসা করলেন, ব্যোমকেশ, ওই আঙুলের দাগটা সম্বন্ধে তোমার সত্যিকারের ধারণা কি? ব্যোমকেশ বলল, আমার ধারণা তো বলেছি, ওটা হত্যাকারীর আঙুলের দাগ। অধীরভাবে শশাঙ্কবাবু বললেন, কিন্তু এ যে তোমার জবরদস্তি। হত্যাকারী কে তার নামগন্ধ জানা নেই, অথচ তুমি বলে বসলে ওটা হত্যাকারীর। একটা সঙ্গত কারণ দেখানো যায় তো। কিরকম সঙ্গত কারণ তুমি দেখতে চাও? শশাঙ্কবাবুর কণ্ঠে বিরক্তি আর চাপা রইল না। তিনি বলে উঠলেন, আমি কিছুই দেখতে চাই না। আমার মনে হয় তুমি নিছক ছেলে মানুষই করছো। অবশ্য তোমার দোষ নেই। তুমি ভাবছো বাংলাদেশে যে প্রথায় অনুসন্ধান চলে, এদেশেও বুঝি তাই চলবে। সেটা তোমার ভুল। ও ধরনের ডিটেকটিভগিরিতে এখানে কোনো কাজ হবে না। ব্যোমকেশ বলল, ভাই, আমার ডিটেকটিভ বিদ্যে কাজে লাগাবার জন্য তো আমি তোমার কাছে আসিনি, বরং ওটাকে একটু বিশ্রাম দেওয়ার জন্যই এসেছি। তুমি যদি মনে করো এ ব্যাপারে আমার হস্তক্ষেপ করবার দরকার নেই, তাহলে তো আমি নিষ্কৃতি পেয়ে বেঁচে যাই। শশাঙ্কবাবু সামলে নিয়ে বললেন, না, আমি তা বলছি না। আমার বলার উদ্দেশ্য, ও পথে চললেও কস্মিন কালেও কিছু করতে পারবে না। এ ব্যাপার অত সহজ নয়। তা তো দেখতেই পাচ্ছি। 6 মাস ধরে আমরা যে ব্যাপারের একটা হদিশ বার করতে পারলাম না, তুমি একটা আঙুলের টিপ দেখে যদি মনে করো তার সমাধান করে ফেলেছ, তাহলে বুঝতে হবে এই কেসের গুরুত্ব তুমি এখনো ঠিক ধরতে পারোনি। আঙুলের দাগ কিংবা আস্থা কুড়িয়ে কুড়িয়ে পাওয়া ছেঁড়া কাগজ দুটো, হাতের অক্ষর, এসব দিয়ে লোহমর্ষ উপন্যাস লেখা চলে। পুলিশের কাজ চলে না। তাই বলছি, ওসব আঙুলের টিপ ফিপ ছেড়ে। থামো। পাশ দিয়ে একখানা ফিটন গাড়ি যাচ্ছিল। তার আরোহী আমাদের দেখে গাড়ি থামালেন। গলা বাড়িয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যোমকেশ বাবু, কদ্দূর? তারাশঙ্করবাবু গঙ্গা স্নান করে বাড়ি ফিরছিলেন। কপালে গঙ্গা মৃত্তিকার ছাপ, গায়ে নামাবলি, মুখে একটা ব্যঙ্গ হাস্য। ব্যোমকেশ তার প্রশ্নে ভালো মানুষের মতো প্রতি প্রশ্ন করল, কিসের? কিসের আবার? বৈকুণ্ঠের খুনের কিছু পেলেন? ব্যোমকেশ বলল, এ বিষয়ে আমাকে প্রশ্ন করছেন কেন? আমার তো কিছু জানবার কথা নয়, বরং শশাঙ্ককে জিজ্ঞাসা করুন। তারাশঙ্করবাবু বাম ভ্রু ঈষৎ তুলে বললেন, কিন্তু শুনেছিলাম যেন আপনি নতুন করে এই কেসের তদন্ত করবার ভার পেয়েছেন। তা সে যা হোক, শশাঙ্কবাবু, খবর কি? নতুন কিছু আবিষ্কার হলো? শশাঙ্কবাবু নীরস কণ্ঠে বললেন, আবিষ্কার হলেও পুলিশের গোপন কথা সাধারণে প্রকাশ করবার আমার অধিকার নেই। আর ওটা আপনি ভুল শুনেছেন। ব্যোমকেশ আমার বন্ধু, মুঙ্গেরে বেড়াতে এসছে। তদন্তের সঙ্গে তার কোনো যোগ নেই। পুলিশের সঙ্গে উকিলের প্রণয় এই জগতে বড়ই দুর্লভ। দেখলাম তারাশঙ্করবাবু ও শশাঙ্কবাবুর মধ্যে ভালোবাসা নেই। তারাশঙ্করবাবু কণ্ঠস্বরে অনেকখানি মধু ঢেলে দিয়ে বললেন,
বেশ বেশ, তাহলে কিছুই পারেননি। আপনাদের দ্বারা যে এর বেশি হবে না তা তো আগেই আন্দাজ করেছিলাম। হাঁকো। তারাশঙ্করবাবুর ফিটান চলে গেল। শশাঙ্কবাবু কটমট চোখে সেদিকে তাকিয়ে অস্ফুট স্বরে যা বললেন তা প্রিয় সম্ভাষণ নয়। ভিতরে ভিতরে সকলেরই মেজাজ রুক্ষ হয়ে উঠেছিল। পথে আর কোনো কথা হলো না। নীরবে তিনজনে বাসায় গিয়ে পৌঁছালাম। দুপুরবেলাটা ব্যোমকেশ অলসভাবেই কাটিয়ে দিল। একবার ছেঁড়া কাগজখানা ও আঙুলের টিপ বার করে অবহেলা ভরে দেখল, আবার সরিয়ে রেখে দিল। তার মনের ক্রিয়া ঠিক বুঝলাম না, কিন্তু মনে হলো এই হত্যার ব্যাপারে সে যেটুকু আকর্ষণ অনুভব করেছিল তাও যেন নিভে গেছে। অপরাহ্নে বরদাবাবু আসলেন, বললেন, এখানে আমাদের বাঙালিদের একটা ক্লাব আছে, চলুন আজ আপনাদের সেখানে নিয়ে যাই। চলুন। 2 দিন এখানে এসেছি, কিন্তু এখনো স্থানীয় দ্রষ্টব্য বস্তু কিছুই দেখিনি। তাই বরদাবাবু আমাদের কষ্টহারিণীর ঘাট, পীর সানফার কবর ইত্যাদি কয়েকটা স্থান ঘুরিয়ে দেখালেন। তারপর সূর্যাস্ত হলে তাদের ক্লাবে নিয়ে গেলেন। কেল্লার বাইরে ক্লাব। পথে যেতে যেতে দেখলাম একটা মাঠের মাঝখানে প্রকাণ্ড তাঁবু পড়েছে, তার চারিদিকে মানুষের ভিড়। তাঁবুর ভিতর থেকে উজ্জ্বল আলো এবং ইংরাজি বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে। জিজ্ঞাসা করলাম, ওটা কি? একটা সার্কাস পার্টি এসেছে। ব্যোমকেশ বলল, এখানে সার্কাস পার্টিও আসে নাকি? বরদাবাবু বললেন, আসে বই কি, বিলক্ষণ 2 পয়সা রোজগার করে নিয়ে যায়। এই তো গত বছর একদল এসেছিল, না গত বছর নয়, তার আগের বছর। এরা কতদিন হলো এসেছে? কাল শনিবার ছিল, কাল থেকে এরা খেলা দেখাতে শুরু করেছে। প্রসঙ্গত শহরের আমোদ প্রমোদের অভাব সম্বন্ধে বরদাবাবু অভিযোগ করলেন। মুষ্টিমেয় বাঙালির মধ্যে চিরন্তন দলাদলি, তাই থিয়েটারের একটা শখের দল থাকা সত্ত্বেও অভিনয় বড় একটা ঘটে ওঠে না। বাইরে থেকে 1-8টা কার্নিভালের দল যা আসে তাই ভরসা। শুনে খুব বেশি বিস্মিত হলাম না। বাঙালির বাস্তব জীবনে যে জাঁকজমক ও বৈচিত্র্যের অসদ্ভাব, তা সে থিয়েটারের রাজা বা সেনাপতি সাজিয়ে মিটিয়ে নিতে চায়। তাই যেখানে 2 জন বাঙালি আছে সেখানে থিয়েটার ক্লাব থাকতে বাধ্য, এবং যেখানে থিয়েটার ক্লাব আছে সেখানে দলাদলি অবশ্যম্ভাবী। আমোদ প্রমোদের জন্য চালানি মালের উপর নির্ভর করতে হবে, এ আর বিচিত্র কি? শুনতে শুনতে ক্লাবে এসে পৌঁছালাম। ক্লাবের প্রবেশপথটি সংকীর্ণ হলেও ভিতরে বেশ সুপ্রসর। খানিকটা খোলা জায়গার উপর কয়েকখানি ঘর। আমরা প্রবেশ করে দেখলাম একটা ঘরে ফরাস পাতা, তার উপর বসে কয়েকজন সভ্য ব্রিজ খেলছে। প্রতি হাত খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা সমালোচনায় মুখর হয়ে উঠছেন। আবার খেলা আরম্ভ হওয়া মাত্র সকলে গম্ভীর ও স্বল্পবাক হয়ে পড়ছেন। ক্রীড়াচক্রের বাইরে তাদের চিত্ত কোনো অবস্থাতেই সঞ্চারিত হচ্ছে না। আমরা 2 জন আগন্তুক যে আসলাম তা কেউই লক্ষ্য করলেন না। ঘরের এক কোণে 2টি সভ্য দাব আর ছক নিয়ে তুরীয় সমাধির অবস্থায় উত্তীর্ণ হয়েছেন। সুতরাং বাজি শেষ না হওয়া পর্যন্ত তাদের কঠোর তপস্যা অপ্সরার ঝাঁক এসেও ভাঙতে পারবেন না। পাশের ঘর থেকে কয়েকজন উত্তেজিত সভ্যের গলার আওয়াজ আসছিল। বরদাবাবু আমাদের সেই ঘরে নিয়ে গেলেন। দেখলাম একটা টেবিল বেষ্টন করে কয়েকজন যুবক বসে আছেন। তন্মধ্যে আমাদের পূর্ব পরিচিত শৈলেনবাবুও বর্তমান। তাকে বাকি সকলে সপ্তরথীর মতো ঘিরে ফেলেছে এবং ভূতজনী সম্বন্ধে নানাবিধ সুতীক্ষ্ণ ও সন্দেহমূলক বাক্যজালে বিদ্ধ করে প্রায় ধরাশায়ী করবার উপক্রম করেছে। বরদাবাবুকে দেখে শৈলেনবাবুর চোখে পরিত্রাণের আশা ফুটে উঠল। তিনি হাত বাড়িয়ে বললেন, আসুন বরদাবাবু, এরা আমাকে একেবারে এই যে ব্যোমকেশবাবু, আপনারাও এসেছেন, আসতে আজ্ঞা হোক। নবাগত 2 জনকে দেখে তর্ক বন্ধ হলো। বরদাবাবু আমাদের পরিচয় দিয়ে আমরা উপবিষ্ট হলে জিজ্ঞাসা করলেন, তোমরা এত উত্তেজিত হয়ে উঠছিলে কেন? কি হয়েছে? শৈলেনবাবু বললেন, ওরা আমার ভূত দেখার কথা বিশ্বাস করছে না, বলছে ওটা আমার মস্তিষ্ক প্রসূত একটা বায়বীয় মূর্তি।
পৃথ্বীশবাবু নামক একটা ভদ্রলোক বললেন, আমরা বলতে চাই বড়দার আষাঢ়ের গল্প শুনে শুনে ওর মনের অবস্থা এমন হয়েছে যে উনি ঝোপে ঝোপে বাঘ দেখছেন। বস্তুত যেটাকে উনি ভূত মনে করছেন সেটা হয়তো একটা বাদুড় কিংবা ওই জাতীয় কিছু আর কি। শৈলেনবাবু বললেন, আমি স্বীকার করছি যে আমি স্পষ্টভাবে কিছু দেখিনি, তবু বাদুড় যে নয় এ কথা আমি হলফ করে বলতে পারি। আর বড়দা বাবুর গল্প শুনে আমি চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি, এ অপবাদ যদি দেন। বড়দাবাবু আমাদের দিকে নির্দেশ করে গম্ভীর স্বরে বললেন, এরা দুজন কাল এখানে এসেছেন, এদেরও আমি গল্প শুনিয়ে বশীভূত করে ফেলেছি বলে সন্দেহ হয় কি? একজন প্রতিদ্বন্দ্বী বললেন, না তা হয় না, তবে সময় পেলে। বড়দাবাবু বললেন, ওরা কাল রাত্রে দেখেছেন। সকলেই কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে গেলেন। তারপর পৃথ্বীশবাবু ব্যোমকেশকে জিজ্ঞাসা করলেন, সত্যি দেখেছেন? ব্যোমকেশ স্বীকার করল, হ্যাঁ। কি দেখেছেন? একটা মুখ। প্রতিদ্বন্দ্বী পক্ষ পরস্পর দৃষ্টি বিনিময় করতে লাগলেন। তখন ব্যোমকেশ যে অবস্থায় ওই মুখ দেখেছিল তা বর্ণনা করে বলল। শুনে সকলে নীরব হয়ে রইলেন। বরদাবাবু ও শৈলেনবাবুর মুখে বিজয়ীর গর্বোল্লাস ফুটে উঠল। অমূল্যবাবু এতক্ষণ চুপ করে বসেছিলেন, তর্কে যোগ দেননি। তার মুখমণ্ডলে অনিচ্ছাপীড়িত প্রত্যয় এবং অবরুদ্ধ অবিশ্বাসের দ্বন্দ্ব চলছিল। কোনো প্রকারে এই অনিশ্চিত বিশ্বাসের মূল ছেদন করতে পারলে তিনি বাঁচেন। এইবার তিনি কথা বললেন। বিরুদ্ধতার শ্লেষ কণ্ঠ থেকে যথাসম্ভব অপসারিত করে তিনি বললেন, অনেকেই যখন দেখেছেন বলছেন তখন না হয় ঘটনাটি সত্যি বলে মেনে নেওয়া গেল, কিন্তু কেন? বৈকুণ্ঠ জহরি যদি ভূত হয়েই থাকে তাহলে কৈলাসবাবুকে বিরক্ত করছে কেন? তার লাভ কি? এই কথাটা আমায় কেউ বুঝিয়ে দিতে পারো? বরদাবাবু বললেন, প্রেতজনীর উদ্দেশ্য সবসময় বোঝা যায় না, তবে আমার মনে হয় বৈকুণ্ঠবাবু কিছু বলতে চান। অমূল্যবাবু বিরক্তভাবে বললেন, বলতে চান তো বলছেন না কেন? সুযোগ পাচ্ছেন না। তাকে দেখেই আমরা এত সন্ত্রস্ত হয়ে উঠছি যে তাকে চলে যেতে হচ্ছে। তাছাড়া প্রেতাত্মার মূর্তি পরিগ্রহ করবার ক্ষমতা থাকলেও কথা কইবার ক্ষমতা সর্বত্র থাকে না। এক্টোপ্লাজম নামক যে বস্তুটা মূর্তি গ্রহণের উপাদান। পাণ্ডিত্য ফলিও না বড়দা, স্পিরিচুয়ালিজম ওই বইগুলো যে ঝাড়া মুখস্থ করে রেখেছো তা আমরা জানি, কিন্তু তোমার বৈকুণ্ঠবাবু যদি কথাই না বলতে পারেন তবে নিরীহ একটি ভদ্রলোককে জ্বালাতন করছেন কেন? মুখে কথা বলতে না পারলেও তাকে কথা বলবার উপায় আছে। কি উপায়? টেবিল জ্বালা। ও, সেই টেপায়া টেবিল, সে তো জুচ্চুরি। কি করে জানলে? কখনো পরীক্ষা করে দেখেছ? অমূল্যবাবুকে নীরব হতে হলো। তখন বরদাবাবু আমাদের দিকে ফিরে বললেন, দেখুন, আমার দৃঢ় বিশ্বাস বৈকুণ্ঠবাবুর কিছু বক্তব্য আছে। হয়তো তিনি হত্যাকারীর নাম বলতে চান। আমাদের উচিত তাকে সাহায্য করা। টেবিল চেলে তাকে ডাকলে তিনি তার বক্তব্য প্রকাশ করতে পারেন। টেবিল চালিয়ে দেখবেন? ভূত নামানো কখনো দেখিনি, ভারী আগ্রহ হলো। বললাম, বেশ তো, করুন না। এখনই করবেন? বরদাবাবু বললেন, দোষ কি, এখানেই করা যাক। কি বলো তোমরা? ভূত যদি নামে তোমরা সকলেই সন্দেহভঞ্জন হবে। সকলেই সোৎসাহে রাজি হলেন। একটা ছোট টিপাই ততক্ষণাৎ আনা হলো। বরদাবাবু বললেন যে বেশি লোক থাকলে চক্র হবে না, তাই 5 জনকে বেছে নেওয়া হলো। বরদাবাবু, ব্যোমকেশ, শৈলেনবাবু, অমূল্যবাবু ও আমি রইলাম। বাকি সকলে পাশের ঘরে গিয়ে বসলেন। আলো কমিয়ে দিয়ে আমরা 5 জন টিপাইয়ের চারিদিকে চেয়ার টেনে বসলাম। কি করতে হবে বরদাবাবু সংক্ষেপে বুঝিয়ে দিলেন। তখন টিপাইয়ের উপর আলগোছে হাত রেখে পরস্পর আঙুলে আঙুল ঠেকিয়ে মুদিত চক্ষে বৈকুণ্ঠবাবুর ধ্যান শুরু করে দিলাম। ঘরের মধ্যে আবছায়া অন্ধকার ও অখণ্ড নীরবতা বিরাজ করতে লাগলো। 5 মিনিট এইভাবেই কাটল। ভূতের দেখা নেই। মনে আবল তাবল চিন্তা আসতে লাগলো। জোর করে মনকে বৈকুণ্ঠবাবুর ধ্যানে জুড়ে দিতে লাগলাম। এইরূপ টানাটানিতে বেশ অধীর হয়ে উঠছি, এমন সময় মনে হলো টিপাইটা যেন একটু নড়ল। হঠাৎ দেহে কাঁটা দিয়ে উঠল। স্থির হয়ে বসে রইলাম। আঙুলের স্নায়ুগুলো নিরতিশয় সচেতন হয়ে রইল। আবার টিপাই একটু নড়ল, যেন ধীরে ধীরে আমার হাতের নিচে ঘুরে যাচ্ছে।
বরদাবাবুর গম্ভীর স্বর শুনলাম। বৈকুণ্ঠবাবু এসেছেন কি? যদি এসে থাকেন একবার টোকা দিন। কিছুক্ষণ কোনো সাড়া নেই। তারপর টিপাইয়ের একটা পায়া ধীরে ধীরে শূন্যে উঠে ঠক করে মাটিতে পড়ল। বরদাবাবু গম্ভীর অথচ অনুচ্চ স্বরে বললেন, আবির্ভাব হয়েছে। স্নায়ুর উত্তেজনা আরও বেড়ে গেল। কান ঝাঁঝা করতে লাগলো। চক্ষু মেলে কিন্তু একটা বিস্ময়ের ধাক্কা অনুভব করলাম। কি দেখবো আশা করেছিলাম জানি না, কিন্তু দেখলাম যেমন 5 জন আধা অন্ধকারে বসেছিলাম তেমনিই বসে আছি। কোথাও কোনো পরিবর্তন হয়নি। ইতিমধ্যে যে একটা গুরুতর রকম অবস্থান্তর ঘটেছে, এই ঘরে আমাদের আশেপাশে কোথাও অশরীরী আত্মা এসে দাঁড়িয়েছে, তা বুঝবার উপায় নেই। বরদাবাবু নিঃস্বরে আমাদের বললেন, আমি প্রশ্ন করি, কি বলেন? আমরা শিরসঞ্চালনে সম্মতি জানালাম। তখন তিনি ধীরে ধীরে গভীর কণ্ঠে প্রেতজনীকে প্রশ্ন করতে আরম্ভ করলেন, আপনি কি চান? কোনো উত্তর নেই। টিপাই অচল হয়ে রইল। আপনি বারবার দেখা দিচ্ছেন কেন? মনে হলো টিপাই একটু নড়ল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও স্পষ্ট কিছুই বুঝতে পারা গেল না। আপনার কিছু বক্তব্য আছে? এবার টিপাইয়ের পায়া স্পষ্ট উঠতে লাগলো। কয়েকবার ঠক ঠক শব্দ হলো, অর্থ কিছুই বোধগম্য হলো না। বরদাবাবু বললেন, যদি হ্যাঁ বলতে চান একবার টোকা দিন, যদি না বলতে চান 2 বার টোকা দিন। একবার টোকা পড়ল। দেখলাম পরলোকের সঙ্গে ভাব বিনিময়ের প্রণালী খুব সরল নয়। হ্যাঁ বা না কোনো ক্রমে বোঝানো যায়, কিন্তু বিস্তারিতভাবে মনের কথা প্রকাশ করা অশরীরের পক্ষে বড় কঠিন। কিন্তু তবু মানুষের বুদ্ধি দ্বারা সে বাধাও কিয়ৎ পরিমাণে উল্লঙ্ঘিত হয়েছে। সংখ্যার দ্বারা অক্ষর বুঝাবার রীতি আছে। বরদাবাবু সেই রীতি অবলম্বন করলেন। প্রেতজনীকে লক্ষ্য করে বললেন, আপনি যা বলতে চান অক্ষর গুনে গুনে টোকা দিন, তাহলে আমরা বুঝতে পারব। তখন টেলিগ্রাফে কথা আরম্ভ হলো। টিপাইয়ের পায়া ঠক করে কয়েকবার নড়ে, আবার স্তব্ধ হয়, আবার নড়ে, আবার স্তব্ধ হয়। এইভাবে দীর্ঘকাল ধরে যে কথাগুলো অতি কষ্টে বাইরে বেরিয়ে আসলো, তা হলো এই, বাড়ি ছেড়ে যাও নচেত অমঙ্গল। টিপাইয়ের শেষ শব্দ থেমে যাওয়ার পর আমরা কিছুক্ষণ ভয়স্তম্ভিত হয়ে বসে রইলাম। তারপর বরদাবাবু গলাটা একবার ঝেড়ে নিয়ে বললেন, আপনার বাড়ি যাতে ছেড়ে দেওয়া হয় আমরা তাই চেষ্টা করব। আর কিছু বলতে চান কি? টিপাই স্থির। আমার হঠাৎ একটা কথা মনে হলো। বরদাবাবুকে চুপি চুপি বললাম, হত্যাকারী কে জিজ্ঞাসা করুন। বরদাবাবু জিজ্ঞাসা করলেন। খানিকক্ষণ কোনো উত্তর আসলো না। তারপর পায়া উঠতে আরম্ভ করল। তারা তারা তারা। হঠাৎ টিপাই কয়েকবার সজোরে নেড়ে উঠে থেমে গেল। বরদাবাবু কম্পিত স্বরে প্রশ্ন করলেন, কি বললেন বুঝতে পারলাম না। তারা কি কারুর নাম? টিপাইয়ের সাড়া নেই। আবার প্রশ্ন করলেন, আপনি কি আছেন? কোনো উত্তর আসলো না। টিপাই জড়বস্তুতে পরিণত হয়েছে। তখন বরদাবাবু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, চলে গেছেন। ব্যোমকেশ হাত বাড়িয়ে আলোটা উজ্জ্বল করে দিল। তারপর সকলের হাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নেহাত অরসিকের মতো বলল, মাফ করবেন, এখন কেউ টিপাই থেকে হাত তুলবেন না। আপনাদের হাত আমি পরীক্ষা করে দেখতে চাই। বরদাবাবু ঈষৎ হাসলেন। আমরা কেউ হাতে আঠা লাগিয়ে রেখেছি কিনা দেখতে চান? বেশ, দেখুন। ব্যোমকেশের ব্যবহারে আমি বড় লজ্জিত হয়ে পড়লাম। এমন খোলাখুলিভাবে এতগুলো ভদ্রলোককে প্রবঞ্চক মনে করা নিতান্তই শিষ্টতা বিগর্হিত। তার মনে একটা প্রবল সংশয় জেগেছে সত্য, কিন্তু তাই বলে এমন কঠোরভাবে সত্য পরীক্ষা করবার তার কোনো অধিকার নেই। সকলেই হয়তো মনে মনে ক্ষুণ্ণ হলেন, কিন্তু ব্যোমকেশ নির্লজ্জভাবে প্রত্যেকের হাত পরীক্ষা করতে আরম্ভ করল, এমনকি আমাকেও বাদ দিল না।
কিন্তু কারো হাতে কিচ্ছু পাওয়া গেল না। ব্যোমকেশ তখন দুই করতলে গণ্ড রেখে টিপাইয়ের উপর কোনোই স্থানপূর্বক শূন্য দৃষ্টিতে আলোর দিকে তাকিয়ে রইল। বরদাবাবু খোঁচা দিয়ে বললেন, কিছু পেলেন না? ব্যোমকেশ বলল, আশ্চর্য, এ যেন কল্পনাও করা যায় না। বরদাবাবু প্রসন্ন স্বরে বললেন, দেয়ার আর মোর থিংস। অমূল্যবাবুর বিরুদ্ধতা একেবারে লুপ্ত হয়ে গেছিল। তিনি অসংযত কণ্ঠে প্রশ্ন করলেন, কিন্তু তারা তারা কথার মানে কেউ বুঝতে পারলে? সকলে মুখ চাওয়াচাই করলেন। আমার মাথায় হঠাৎ বিদ্যুতের মতো খেলে গেল তারাশঙ্কর। আমি ওই নামটাই উচ্চারণ করতে যাচ্ছিলাম, ব্যোমকেশ আমার মুখে থাবা দিয়ে বলল, ও আলোচনা না হওয়াই ভালো। বরদাবাবু বললেন, হ্যাঁ, আমরা যা জানতে পেরেছি তা আমাদের মনেই থাক। সকলে তার কথায় গম্ভীর উদ্বিগ্ন মুখে সায় দিলেন। ব্যোমকেশ বলল, আজকের অভিজ্ঞতা বড় অদ্ভুত। এখনো যেন বিশ্বাস করতে পারছি না, কিন্তু না করেও উপায় নেই। বরদাবাবু, এজন্য আপনাকে ধন্যবাদ। বলে ব্যোমকেশ উঠে দাঁড়ালো। বাড়ি ফেরবার পথে বরদাবাবুর সঙ্গে শৈলেনবাবু এবং অমূল্যবাবু আমাদের সাথী হলেন। তাদের বাসা কেল্লার মধ্যে। আমাদের বাসা নিকটবর্তী হলে শৈলেনবাবু বললেন, একলা বাসায় থাকি, আজ রাত্রে দেখছি ভালো ঘুম হবে না। বরদাবাবু বললেন, আপনার আর ভয় কি? ভয় কৈলাসবাবু। আচ্ছা, ওকে বাড়ি ছাড়াবার কি করা যায় বলুন তো? ব্যোমকেশ বলল, ওকেও বাড়ি ছাড়াতেই হবে। আপনারা তো চেষ্টা করছেনই, আমিও করব। কৈলাসবাবু অবুঝ লোক, তবে ওর ভালোর জন্যই আমাদের করতে হবে। কিন্তু বাড়ি পৌঁছে যাওয়া গেছে, আর আপনারা কষ্ট করবেন না। নমস্কার। তিনজনে শুভরাত্রি বলে ফিরে গেলেন। অমূল্যবাবুর কণ্ঠস্বর শুনতে পেলাম, শৈলেনবাবু, আপনি বরং আজকে রাতটা আমার বাসাতেই থাকবেন, চলুন। আপনিও একলা থাকেন, আমার বাসাতেও উপস্থিত আমি ছাড়া কেউ নেই। বুঝলাম টেবিল চালার ব্যাপার সকলের মনের উপর আতঙ্কের ছায়া ফেলেছে। শশাঙ্কবাবু বোধহয় মনে মনে ব্যোমকেশ সম্বন্ধে হতাশ হয়ে পড়েছিলেন। তাই সেদিন কৈলাসবাবুর বাড়ি থেকে ফিরে আসার পর হত্যার প্রসঙ্গ আর ব্যোমকেশের সামনে তোলেননি। তাছাড়া হঠাৎ তার অফিসে কাজের চাপ পড়েছিল, পূজার ছুটির সময় অবকাশেরও অভাব ঘটেছিল। অতঃপর 2-3 দিন আমরা শহরে ও শহরের বাইরে যত্রতত্র পরিভ্রমণ করে কাটিয়ে দিলাম। স্থানটি অতি প্রাচীন। জরাসন্ধের আমল থেকে ক্লাইভের সময় পর্যন্ত বহু কিংবদন্তি ও ইতিবৃত্ত তাকে কেন্দ্র করে জমা হয়েছে। পুরাবৃত্তের দিকে যাদের ঝোঁক আছে তাদের কাছে স্থানটি পরম লোভনীয়। এইসব দেখতে দেখতে ব্যোমকেশ যেন হত্যাকাণ্ডের কথা ভুলেই গেছিল। শুধু প্রত্যহ সন্ধ্যার সময় সে কৈলাসবাবুর বাসায় গিয়ে জুটত এবং নানাভাবে তাকে বাড়ি ছাড়বার জন্য প্ররোচিত করত। তার সুকৌশল বাক্যবিনাশের ফলও ফলেছিল। কৈলাসবাবু নিমরাজি হয়েই আসছিলেন। শেষে সপ্তাহখানেক পরে তিনি সম্মত হয়ে গেলেন। কেল্লার বাইরে একখানা ভালো বাড়ি পাওয়া গিয়েছিল। আগামী রবিবারে তিনি সেখানে উঠে যাবেন স্থির হলো। রবিবার সকালে চা খেতে খেতে ব্যোমকেশ বলল, শশাঙ্ক, এবার আমাদের তল্পিতল্পা তুলতে হবে। অনেক দিন হয়ে গেল তো। শশাঙ্কবাবু বললেন, এরই মধ্যে আর 2-3 দিন থেকে যাও না। কলকাতায় তোমার কোনো জরুরি কাজ নেই তো? তার কথাগুলো শিষ্টতা সম্মত হলেও কণ্ঠস্বর নিরুৎসুক হয়ে রইল। ব্যোমকেশ উত্তরে বলল, তা হয়তো নেই, কিন্তু তবু কাজের প্রত্যাশায় দোকান সাজিয়ে বসে থাকতে হবে তো। তা বটে। কবে যাবে মনে করছো? এই আজই। তোমাদের এখানে কদিন ভারী আনন্দে কাটলো, অনেক দিন মনে থাকবে। আজই? তা তোমাদের যাতে সুবিধা হয়। শশাঙ্কবাবু কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইলেন, তারপর একটু বিরস স্বরে বললেন, সে ব্যাপারটার কিছুই হলো না। জটিল ব্যাপার, তাতে সন্দেহ নেই। তবু ভেবেছিলাম তোমার যেরকম নামডাক আছে, হয়তো কিছু করতে পারবে। কোন ব্যাপারে কথা বলছো? বৈকুণ্ঠবাবুর খুনের ব্যাপার। কতটা ভুলেই গেলে নাকি? ও না, ভুলিনি, কিন্তু তাতে জানবার কিছুই নেই। কিছু নেই? তার মানে তুমি সব জেনে ফেলেছো নাকি? তা একরকম জেনেছি বই কি। সে কি? তোমার কথা তো ঠিক বুঝতে পারছি না।
শশাঙ্কবাবু ঘুরে বসলেন। ব্যোমকেশ ঈষৎ বিস্ময়ের সঙ্গে বলল, কেন, বৈকুণ্ঠবাবুর মৃত্যু সম্বন্ধে যা কিছু জানবার ছিল তা তো অনেকদিন আগেই জানতে পেরেছি, তা নিয়ে এখন মাথা ঘামাবার প্রয়োজন কি? শশাঙ্কবাবু স্তম্ভিতভাবে তাকিয়ে রইলেন। কিন্তু অনেকদিন আগেই জানতে পেরেছ? কি বলছো তুমি? বৈকুণ্ঠবাবুর হত্যাকারী কে তা জানতে পেরেছ? হ্যাঁ, সে তো গত রবিবারই জানা গেছে। তবে এতদিন আমায় বলনি কেন? ব্যোমকেশ একটু হাসল। ভাই, তোমার ভাবগতিক দেখে আমার মনে হয়েছিল যে পুলিশ আমার সাহায্য নিতে চায় না। বাংলাদেশে আমরা যে প্রথায় কাজ করি সে প্রথা তোমাদের কাছে একেবারে হাস্যকর। আঙুলের টিপ এবং ছেঁড়া কাগজের প্রতি তোমাদের অশ্রদ্ধার অন্ত নেই। তাই আর আমি উপযাচক হয়ে কিছু বলতে চাইনি। লোহমর্ষক উপন্যাস মনে করে তোমরা সমস্ত পুলিশ সম্প্রদায় যদি একসঙ্গে অট্টহাস্য শুরু করে দাও, তাহলে আমার পক্ষে সেটা কিরকম সাংঘাতিক হয়ে উঠবে একবার ভেবে দেখো। শশাঙ্কবাবু ঢোক গিললেন। কিন্তু আমাকে তো ব্যক্তিগতভাবে বলতে পারতে, আমি তো তোমার বন্ধু। সে যাক, এখন কি জানতে পেরেছ শুনি? বলে তিনি ব্যোমকেশের সম্মুখে চেয়ার টেনে বসলেন। ব্যোমকেশ চুপ করে রইল। কে খুন করেছে? তাকে আমরা চিনি? ব্যোমকেশ মৃদু হাসল। তার উরুর উপর হাত রেখে প্রায় অনুনয়ের কণ্ঠে শশাঙ্কবাবু বললেন, সত্যি বলো ব্যোমকেশ, কে করেছে? ভূত। শশাঙ্কবাবু বিমূঢ় হয়ে গেলেন। কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বললেন, ঠাট্টা করছো নাকি? ভূতে খুন করেছে? অর্থাৎ হ্যাঁ, তাই বটে। অধীর স্বরে শশাঙ্কবাবু বললেন, দেখো, যা বলতে চাও পরিষ্কার করে বলো ব্যোমকেশ। যদি তোমার সত্যি সত্যি বিশ্বাস হয়ে থাকে যে ভূতে খুন করেছে, তাহলে। তিনি হতাশভাবে হাত উল্টালেন। ব্যোমকেশ হেসে ফেলল। তারপর উঠে বারান্দায় একবার পায়চারি করে বলল, সব কথা তোমাকে পরিষ্কারভাবে বোঝাতে হলে আজ আমার যাওয়া হয় না, রাত্রিটা থাকতে হবে। আসামিকে তোমার হাতে সমর্পণ না করে দিলে তুমি বুঝবে না। আজ কৈলাসবাবু বাড়ি বদল করবেন, সুতরাং আশা করা যায় আজ রাত্রেই আসামি ধরা পড়বে। একটু থেমে বলল, আর কিছু নয়, বৈকুণ্ঠবাবুর মেয়ের জন্যই দুঃখ হয়। যাক, এখন কি করতে হবে বলি শোন। আশ্বিন মাস। দিন ছোট হতে আরম্ভ করেছে। 6টার মধ্যে সন্ধ্যা হয় এবং 9টা বাজতে না বাজতেই কেল্লার অধিবাসী বৃন্দ নিদ্রালু হয়ে শয্যা আশ্রয় করে। গত কয়েকদিনেই তা লক্ষ্য করেছিলাম। সে রাত্রে 9টা বাজবার কিছু আগেই আমরা 3 জনে বাইরে বেরিয়ে গেলাম। ব্যোমকেশ একটা টর্চ সঙ্গে নিল, শশাঙ্কবাবু একজোড়া হাত করা পকেটে নিয়ে নিলেন। পথ নির্জন। আকাশে মেঘে সঞ্চার হয়ে অর্ধচন্দ্রকে ঢেকে দিয়েছে। রাস্তার ধারে বহুদূর ব্যবধানে যে নিষ্প্রভ কেরোসিন বাতি ল্যাম্পপোস্টের মাথায় জ্বলছিল তা রাত্রির ঘনকৃষ্ণ অন্ধকারকে ঘোলাটে করে দিয়েছে মাত্র। পথে জনমানবের সঙ্গে সাক্ষাৎ হলো না। কৈলাসবাবুর পরিত্যক্ত বাসার সম্মুখে গিয়ে যখন পৌঁছালাম, তখন সরকারি খাজনাখানা হতে 9টার ঘণ্টা বাজছে। শশাঙ্কবাবু এদিক ওদিক তাকিয়ে মৃদু শীষ দিলেন। অন্ধকারের ভিতর থেকে একটা লোক বাইরে বেরিয়ে আসলো। তাকে দেখতে পেলাম না, অস্পষ্ট পদশব্দে বুঝলাম। ব্যোমকেশ তাকে চুপি চুপি কি বলল, সে আবার অন্তর্হিত হয়ে গেল। আমরা সন্তর্পণে বাড়িতে প্রবেশ করলাম। শূন্য বাড়ি, দরজা জানালা সব খোলা, কোথাও একটা আলো জ্বলছে না। প্রাণহীন শবের মতো বাড়িখানা যেন নিস্পন্দ হয়ে আছে। পা টিপে টিপে উপরে উঠে গেলাম। কৈলাসবাবুর ঘরের সম্মুখে ব্যোমকেশ একবার দাঁড়ালো, তারপর ঘরে প্রবেশ করে টর্চ জেলে ঘরের চারিদিকে ঘোরালো। ঘর শূন্য। খাট বিছানা যা ছিল কৈলাসবাবুর সঙ্গে সমস্তই স্থানান্তরিত হয়েছে। খোলা জানালা পথে গঙ্গার ঠান্ডা বাতাস নিরাভরণ ঘরে প্রবেশ করছে। দরজা ভেজিয়ে ব্যোমকেশ টর্চ নিভিয়ে দিল। তারপর মেঝেই উপবেশন করে অনুচ্চ কণ্ঠে বলল, বসো তোমরা, কতক্ষণ প্রতীক্ষা করতে হবে কিচ্ছু ঠিক নেই। হয়তো রাত্রি 3টে পর্যন্ত এইভাবে বসে থাকতে হবে। অজিত, আমি টর্চ জ্বাললেই তুমি গিয়ে জানালা আগলে দাঁড়াবে। আর শশাঙ্ক, তুমি পুলিশের কর্তব্য করবে, অর্থাৎ প্রেতকে প্রাণপণে চেপে ধরবে।
অতঃপর অন্ধকারে বসে আমাদের পাহারা আরম্ভ হলো। চুপচাপ তিনজনে বসে আছি, নরণচরণ নেই। নড়লে বা একটু শব্দ করলে ব্যোমকেশ বিরক্তি প্রকাশ করছে। সিগারেটে অগ্নিসংযোগ করে যে সময়ের অন্ত্যেষ্টি করব তারও উপায় নেই। গন্ধ পেলে শিকার ভরকে যাবে। বসে বসে আরেক রাত্রির দীর্ঘ প্রতীক্ষা মনে পড়ল। চোরাবালির ভাঙা কুঁড়ে ঘরে অজানার উদ্দেশ্যে সেই সংশয়পূর্ণ জাগরণ। আজকের রাত্রিও কি তেমনি অভাবনীয় পরিসমাপ্তির দিকে অগ্রসর হয়ে চলছে? খাজনাখানার ঘড়ি দুবার প্রহর জানালো। 11টা বেজে গেল। তিনি কখন আসবেন তার স্থিরতা নেই। এদিকে চোখের পাতা ভারী হয়ে আসছে। এই তো কলির সন্ধ্যা। ভাবতে ভাবতে একটা অদম্য হাই তুলবার জন্য হাঁ করেছি, হঠাৎ ব্যোমকেশ সাঁড়াশির মতো আঙুল দিয়ে আমার উরু চেপে ধরল। হাই অর্ধপথে হ্যাঁচকা লেগে থেমে গেল। জানালার কাছে শব্দ। চোখে কিছুই দেখলাম না, কেবল একটা অস্পষ্ট অতি লঘু শব্দ শ্রবণেন্দ্রিয়কে স্পর্শ করে গেল। তারপর আর কোনো সাড়া নেই। নিঃশ্বাস রোধ করে শুনতে চেষ্টা করলাম। বাইরে কিছুই শুনতে পেলাম না, শুধু নিজের বুকের মধ্যে দুন্দুবির মতো একটা আওয়াজ ক্রমে প্রবলতর হয়ে উঠতে লাগলো। সহসা আমাদের খুব কাছে ঘরের মেঝের উপর পা ঘষে চলার মতো খসখস শব্দ শুনে চমকে উঠলাম। একজন ঘরে প্রবেশ করেছে। আমাদের 2 হাত অন্তরে এসে দাঁড়িয়েছে, অথচ তাকে দেখতে পাচ্ছি না। সে কি আমাদের অস্তিত্ব জানতে পেরেছে? কে সে? এবার কি করবে? আমার মেরুদণ্ডের ভিতর দিয়ে একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল। প্রভাতে সূর্যরশ্মি যেমন ছিদ্রপথে বদ্ধদ্বার ঘরের মধ্যে প্রবেশ করে, তেমনি সূক্ষ্ম আলোর রেখা ঘরের মধ্যস্থলে জন্মলাভ করে আমাদের সম্মুখের দেয়াল স্পর্শ করল। অতি ক্ষীণ আলো, কিন্তু তাতেই মনে হলো যেন ঘর উজ্জ্বল হয়ে উঠেছে। দেখলাম একটা দীর্ঘাকৃতি কালো মূর্তি আমাদের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে, এবং তারই হাতের ক্ষুদ্র টর্চের আলো যেন দেয়ালের গায়ে কি অন্বেষণ করছে। কৃষ্ণমূর্তিটা ক্রমে দেয়ালের দিকে অগ্রসর হয়ে গেল। অত্যন্ত অভিনিবেশ সহকারে দেয়ালের সাদা চুনকাম পরীক্ষা করতে লাগলো। তার গলা দিয়ে একটা অব্যক্ত আওয়াজ বার হলো, যেন যা খুঁজছিল তা সে পেয়েছে। এই সময় ব্যোমকেশের হাতের টর্চ জ্বলে উঠল। তীব্র আলোকে ক্ষণকালের জন্য চক্ষু ধাঁধিয়ে গেল। তারপর আমি ছুটে গিয়ে জানালার সম্মুখে দাঁড়ালাম। আগন্তুক তড়িৎ বেগে ফিরে চোখের সম্মুখে হাত তুলে ধরেছিল। তার মুখখানা প্রথমে দেখতে পেলাম না। তারপর মুহূর্তের মধ্যে অনেকগুলো ঘটনা প্রায় একসঙ্গে ঘটে গেল। আগন্তুক বাঘের মতো আমার ঘাড়ে লাফিয়ে পড়ল। শশাঙ্কবাবু তার ঘাড়ে লাফিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে 3 জনে জাপটা জাপটি করে ভূমিষ্যাৎ হলাম। ঝুটোপুটি ধস্তাধস্তি কিন্তু থামল না। শশাঙ্কবাবু আগন্তুককে কুস্তিগিরের মতো মাটিতে চিৎ করে ফেলবার চেষ্টা করলেন। আগন্তুক তার কাঁধে সজোরে কামড়িয়ে দিয়ে এক লাফে উঠে দাঁড়ালো। শশাঙ্কবাবু কিন্তু ছাড়বার পাত্র নন। তিনি তার পা জড়িয়ে ধরলেন। আগন্তুক তাকে ঝেড়ে ফেলতে পারল না। তদবস্থায় টানতে টানতে জানালার দিকে অগ্রসর হলো। এমন সময় টর্চের আলোয় তার বিকৃত বিভৎস রং করা মুখখানা দেখতে পেলাম। প্রেতাত্মাই বটে। ব্যোমকেশ শান্ত সহজ সুরে বলল, শৈলেনবাবু, জানালা দিয়ে পালাবার চেষ্টা করলে কেবল দুঃখই পাবেন। আপনার রণ পা ওখানে নেই। তার বদলে জমাদার ভানুপ্রতাপ সিং সদল বলে জানালার নিচে অপেক্ষা করছেন। তারপর গলা চড়িয়ে হাঁকল, জমাদার সাহেব, উপর আইয়ে। সেই বিকট মুখ আবার ঘরের দিকে ফিরল। শৈলেনবাবু, আমাদের নিরীহ শৈলেনবাবু! এই বিস্ময়ে মনটা যেন অসাড় হয়ে গেল। শৈলেনবাবুর বিকৃত মুখের পৈশাচিক ক্ষুধিত চোখ দুটো ব্যোমকেশের দিকে ক্ষণেক বিস্ফারিত হয়ে রইল। দাঁতগুলো একবার হিংস্র সাপদের মতো বার করলেন, যেন কি বলবার চেষ্টা করলেন, কিন্তু মুখ দিয়ে একটা গোঙানির মতো শব্দ বার হলো মাত্র। তারপর সহসা শিথিল দেহে তিনি সেখানেই বসে পড়লেন। শশাঙ্কবাবু তার পা ছেড়ে উঠে দাঁড়ালে ব্যোমকেশ বলল, শশাঙ্ক, শৈলেনবাবুকে তুমি চেনো বটে, কিন্তু ওর সব পরিচয় বোধহয় জানো না। কান দিয়ে রক্ত পড়ছে দেখছি। ও কিছু নয়, 3-4 আয়োডিন লাগালেই সেরে যাবে। তাছাড়া পুলিশের অধিকার যখন গ্রহণ করেছ, তখন তার আনুষঙ্গিক ফল ভোগ করতে হবে বই কি। সে যাক, শৈলেনবাবুর আসল পরিচয়টা দেই। উনি হচ্ছেন সার্কাসের একজন নামজাদা জিমন্যাস্টিক খেলোয়াড় এবং বৈকুণ্ঠবাবুর
নিরুদ্দিষ্ট জামাতা। সুতরাং উনি যদি তোমার ঘাড়ে কামড়ে দিয়েই থাকেন, তাহলে তুমি সেটাকে জামাইবাবুর রসিকতা বলে ধরে নিতে পারো। শশাঙ্কবাবু কিন্তু রসিকতা বলে মনে করলেন না। গলার মধ্যে একটা নাতি উচ্চ গর্জন করে জামাইবাবুর প্রকোষ্ঠে হাত করা পড়ালেন, এবং জমাদার ভানুপ্রতাপ সিং সেই সময় তার বিরাট গালপাট্টা ও চৌগোফা নিয়ে ঘরের মধ্যে এসে স্যালুট করে দাঁড়ালো। ব্যোমকেশ হাতের ঘড়ি দেখে বলল, 17 মিনিট রয়েছে মাত্র, অতএব চটপট আমার কৈফিয়ত দাখিল করে স্টেশন অভিমুখে যাত্রা করব। বৈকুণ্ঠবাবুর হত্যাকারীর অ্যারেস্টের ফলে শহরে বিরাট উত্তেজনা সৃষ্টি হয়েছিল, বলাই বাহুল্য। ব্যোমকেশই যে এই অঘটন সম্ভব করেছে, তাও কি জানি কেমন করে চারিদিকে রাষ্ট্র হয়ে গেছিল। শশাঙ্কবাবু প্রীতি ও সন্তোষের ভাব চেষ্টা করেও আর রাখতে পারছিলেন না। তাই আমরা আর অযথা বিলম্ব না করে কলকাতায় ফিরে যাওয়াই মনস্থির করেছিলাম। কৈলাসবাবু তার পূর্বতন বাসায় ফিরে এসেছিলেন। তার শয়নকক্ষে বিদায়ের পূর্বে আমরা সমবেত হয়েছিলাম। শশাঙ্কবাবু, বরদাবাবু ও অমূল্যবাবু উপস্থিত ছিলেন। কৈলাসবাবু শয্যায় অর্ধশয়ন থেকে মুখে অনভ্যস্ত প্রসন্নতা আনবার চেষ্টা করছিলেন। পুত্রের উপর মিথ্যা সন্দেহ করে তিনি যে অনুতপ্ত হয়েছেন, তা স্পষ্টই প্রতীয়মান হচ্ছিল। তিনি হঠাৎ বলে উঠলেন, এখন বুঝতে পারছি ভূত নয়, পিশাচ নয়, শৈলেন বাবু। উফ, লোকটা কি ধাড়িবাজ! মনে আছে একবার এই ঘরে বসে ওই ওই করে চেঁচিয়ে উঠেছিল, আগাগোড়া ধাপ্পাবাজি, কিছুই দেখেনি, শুধু আমাদের চোখে ধুলো দেবার চেষ্টা। সে নিজেই যে ভূত, এটা যাতে আমরা কোনো মতেই না বুঝতে পারি। যা হোক, ব্যোমকেশবাবু এবার কৈফিয়ত পেশ করুন। আপনি বুঝলেন কি করে? সকলে উৎসুক নয়নে ব্যোমকেশের দিকে চেয়ে রইলেন। ব্যোমকেশ একটু হেসে আরম্ভ করল, বরদাবাবু, আপনি কিছু মনে করবেন না। প্রেতজনী সম্বন্ধে আমার মনটা গোড়া থেকেই নাস্তিক হয়েছিল। ভূত পিশাচ আছে কিনা এর প্রশ্ন আমি তুলছি না, কিন্তু যিনি কৈলাসবাবুকে দেখা দিচ্ছেন তিনি যে ভূত প্রেত নন, জলজ্যান্ত মানুষ, এ সন্দেহ আমার শুরুতেই হয়েছিল। আমি নেহাত বস্তুতান্ত্রিক মানুষ, নীড়ের বস্তু নিয়েই আমায় কারবার করতে হয়, তাই অতীন্দ্রিয় জিনিসকে আমি সচরাচর হিসাবের বাইরেই রাখি। এখন মনে করুন, যদি ওই ভূতটা সত্যিই মানুষ হয়, তবে সে কে এবং কেন এমন কাজ করছে, এ প্রশ্নটা স্বাভাবিকভাবেই মনে আসে। একটা লোক খামোকা ভূত সেজে বাড়ির লোককে ভয় দেখাচ্ছে কেন? তার একমাত্র উত্তর, সে বাড়ির লোককে বাড়ি ছাড়া করতে চায়। ভেবে দেখুন, এছাড়া আর অন্য কোনো সদুত্তর থাকতে পারে না। বেশ, এখন প্রশ্ন হচ্ছে, কেন বাড়ি ছাড়া করতে চায়? নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে। কী সে স্বার্থ? আপনারা সকলেই জানেন, বৈকুণ্ঠবাবুর মৃত্যুর পর তার মূল্যবান হীরা জহরত কিছুই পাওয়া যায়নি। পুলিশ সন্দেহ করে যে তিনি একটা কাঠের হাত বাক্সে তার অমূল্য সম্পত্তি রাখতেন এবং তার হত্যাকারী সেগুলো নিয়ে গিয়েছে। আমি কিন্তু এটা এত সহজে বিশ্বাস করতে পারিনি। বৈকুণ্ঠবাবুর চরিত্র যতদূর বুঝতে পেরেছি, তাতে মনে হয় তিনি মূল্যবান হিরে মুক্ত কাঠের বাক্সে ফেলে রাখবার লোক ছিলেন না। কোথায় যে তিনি সেগুলো রাখতেন তাই কেউ জানে না, অথচ এই ঘরেই সেগুলো থাকত। প্রশ্ন, কোথায় থাকত? কিন্তু এ প্রশ্নটা এখন চাপা থাক। এই ভৌতিক উৎপাতের একমাত্র যুক্তিসঙ্গত কারণ এটাই হতে পারে যে বৈকুণ্ঠবাবুর হত্যাকারী তার জহরতগুলো নিয়ে যাবার সুযোগ পায়নি, অথচ কোথায় সেগুলো আছে তা সে জানে। তাই সে এই বাড়ির নতুন বাসিন্দাদের তাড়াবার চেষ্টা করছে, যাতে সে নিরুপদ্রবে জিনিসগুলো সরাতে পারে। সুতরাং বুঝতে পারা যাচ্ছে যে ভূতই বৈকুণ্ঠবাবুর হত্যাকারী। বৈকুণ্ঠবাবুর মেয়েকে প্রশ্ন করে আমার দুটো বিষয়ে খটকা লেগেছিল। প্রথম, সে রাত্রে তিনি কোনো শব্দ শুনতে পাননি। এটা আমার অসম্ভব বলেই মনে হয়েছিল। তিনি এই ঘরের নিচের ঘরেই শুতেন, অথচ তার বাপকে গলা টিপে মারবার সময় যে ভীষণ ধস্তাধস্তি হয়েছিল, তার শব্দ কিছুই শুনতে পাননি। আততায়ী বৈকুণ্ঠবাবুর গলা টিপে কোথায় তিনি হীরে জহরত রাখতেন সে খবর বার করে নিয়েছিল, অর্থাৎ তাদের মধ্যে বাক্য বিনিময় হয়েছিল। হয়তো বৈকুণ্ঠবাবু চিৎকারও করেছিলেন, অথচ তার মেয়ে কিছুই শুনতে পাননি। এটা কি সম্ভব? দ্বিতীয় কথা, বাপের আত্মার সদ্গতির জন্য তিনি গয়ায় পিণ্ড দিতে অনিচ্ছুক। আসল কথা, তিনি জানেন যে তার বাপ প্রেতজনী প্রাপ্ত হয়নি, তাই তিনি নিশ্চিন্তে আছেন। প্রকৃতপক্ষে প্রেতজনী যে কে, তাও সম্ভবত তিনি জানেন।
নচেত একজন অল্প শিক্ষিত স্ত্রীলোক জেনে শুনে বাপের পরলৌকিক ক্রিয়া করবে না, এ বিশ্বাসযোগ্য নয়। বৈকুণ্ঠবাবুর মেয়ে সম্বন্ধে অনেকগুলো সম্ভাবনার অবকাশ রয়েছে, সবগুলো তলিয়ে দেখার দরকার নেই। তার মধ্যে প্রধান এই যে তিনি জানেন কে হত্যা করেছে এবং তাকে আড়াল করবার চেষ্টা করছেন। স্ত্রীলোকের এমন কে আত্মীয় থাকতে পারে যে বাপের চেয়েও প্রিয়? উত্তর নিষ্প্রয়োজন। বৈকুণ্ঠবাবুর মেয়ে যে সুচরিত্রা সে খবর আমি প্রথম দিনই পেয়েছিলাম, সুতরাং স্বামী ছাড়া আর কেউ হতে পারে না। বৈকুণ্ঠবাবু জামাই যে হত্যাকারী আর তার একটা ইঙ্গিত গোড়াগুড়ি পেয়েছিলাম। প্রেতাত্মাটা 15 হাত লম্বা, দোতলা জানালা দিয়ে অবলীলাক্রমে উঁকি মারে। সহজ মানুষের পক্ষে এটা কি করে সম্ভব হয়? মই ব্যবহার করে না, মই ঘাড়ে করে অত শীঘ্র অন্তর্ধান সম্ভব নয়। তবে এর উত্তর হলো রণপা। নাম শুনেছেন নিশ্চয়ই। দুটো লম্বা লাঠি, তার উপর চড়ে সেকালে ডাকাতরা 20-30 ক্রোশ দূরে ডাকাতি করে আবার রাতারাতি ফিরে আসত। বর্তমানকালে সার্কাসে রণপা চড়ে অনেক খেলোয়াড় খেলা দেখায়। রীতিমতো অভ্যাস না থাকলে কেউ রণপা চড়ে ঘুরে বেড়াতে পারে না। কাজী হত্যাকারী যে সার্কাস সম্পর্কিত লোক হতে পারে এ অনুমান নিতান্ত অশ্রদ্ধেয় নয়। বৈকুণ্ঠবাবুর বকাটে জামাই সার্কাস দলের সঙ্গে ঘুরে বেড়ায়, নিশ্চয়ই ভালো খেলোয়াড়, সুতরাং অনুমানটা আপনা থেকে দৃঢ় হয়ে ওঠে। কিন্তু সবাই জানে জামাই দেশে নেই, 8 বছর নিরুদ্দেশ। সে হঠাৎ এসে জুটল কোথা থেকে? সেদিন এই বাড়ির আস্থা কুড়ে ঘুরে বেড়াতে বেড়াতে একটা কাগজের টুকরো কুড়িয়ে পেয়েছিলাম। অনেক দিনের জীর্ণ একটা সার্কাসের ইস্তাহার, তাতে আবার সিংহের ছবি, তখনও সম্পূর্ণ মুছে যায়নি। তার উল্টো পিঠে হাতের অক্ষরে কয়েকটা বাংলা শব্দ লেখা ছিল। মনে হয় যেন কেউ চিঠির কাগজের অভাবে এই ইস্তাহারের পিঠে চিঠি লিখেছে। চিঠির কথাগুলো অসংলগ্ন, তবু তা থেকে একটা অর্থ উদ্ধার করা যায় যে স্বামী অর্থাভাবে পড়ে স্ত্রীর কাছে টাকা চাইছে। অজিত, তুমি যে শব্দটা সাথী পড়েছিলে সেটা প্রকৃতপক্ষে স্বামী। বোঝা যাচ্ছে স্বামী সুদূর প্রবাস থেকে অর্থাভাবে মরিয়া হয়ে স্ত্রীকে চিঠি লিখেছিল। বলা বাহুল্য অর্থ সাহায্য সে পায়নি। বৈকুণ্ঠবাবু একটা লক্ষ্মী ছাড়া পত্নীত্যাগী জামাইকে টাকা দেবেন একথা বিশ্বাস্য নয়। এই গেল বছরখানেক আগেকার ঘটনা। 2 বছরের মধ্যে এ শহরে কোনো সার্কাস পার্টি আসেনি। অতএব বুঝতে হবে যে প্রবাস থেকেই স্বামী এই চিঠি লিখেছিলেন এবং তখনও তিনি সার্কাসের দলে ছিলেন। সাদা কাগজের অভাবে ইস্তাহারের পিঠেই চিঠি লিখেছিলেন। কয়েক মাস পরে স্বামী একদা মুঙ্গেরে এসে হাজির হলেন। ইতিমধ্যে কোথা থেকে টাকা জোগাড় করেছিলেন জানি না। তিনি এসে শাস্তান্বেষী ভদ্রলোকের মতো বাস করতে লাগলেন। মুঙ্গেরে কেউ তাকে চেনে না। তার বাড়ি যশোরে আর বিয়ে হয়েছিল নবদ্বীপে, তাই বৈকুণ্ঠবাবুর জামাই বলে ধরা পড়বার ভয় তার ছিল না। বৈকুণ্ঠবাবু বোধহয় জামাইয়ের আগমন বার্তা শেষ পর্যন্ত জানতেই পারেননি। তিনি বেশ নিশ্চিন্তে ছিলেন। জামাইটি কিন্তু আড়ালে থেকে শ্বশুর সম্বন্ধে সমস্ত খোঁজখবর নিয়ে তৈরি হলেন। শ্বশুর যখন স্বেচ্ছায় কিছু দেবেন না তখন জোর করেই তার উত্তরাধিকার হবার সংকল্প করলেন। তারপর সেই রাত্রে তিনি রণ পায়ে চড়ে শ্বশুরবাড়ি গেলেন। জানালা দিয়ে একেবারে শ্বশুরমশাইয়ের শোবার ঘরে অবতীর্ণ হলেন। এই আকস্মিক আবির্ভাবে শ্বশুর বড়ই বিব্রত হয়ে পড়লেন। জামাই কিন্তু নাছোড়বান্দা। কথায় বলে জামাতা দশম গ্রহ। বাবাজি প্রথমে শ্বশুরের গলা টিপে তার হীরা জহরতের গুপ্তস্থান জেনে নিলেন, তারপর তাকে নিপাত করে ফেললেন। তিনি বেঁচে থাকলে অনেক ঝঞ্ঝাট, তাই তাকে শেষ করে ফেলবার জন্যই তৈরি হয়েই এসেছিলেন। কিন্তু নিশ্চিন্তভাবে হীরা জহরতগুলো আত্মসাৎ করবার ফুসরত হলো না। ইতিমধ্যে নিচে স্ত্রীর ঘুম ভেঙে গিয়েছিল, তিনি এসে দৌড় ঠেলাঠেলি করছিলেন। তাড়াতাড়ি জামাইবাবু একটিমাত্র জহরত বার করে নিয়ে সে রাত্রির মতো প্রস্থান করলেন। বাকিগুলো যথাস্থানেই রয়ে গেল। বৈকুণ্ঠবাবু জহরতগুলি রাখতেন বড় অদ্ভুত জায়গায়, অর্থাৎ ঘরের দেয়ালে। দেয়ালে চুন সুরকি খুঁড়ে সামান্য গর্ত করে তাতেই মণিটা রেখে আবার চুন দিয়ে গর্ত ভরাট করে দিতেন। তার পানের বাটায় যথেষ্ট চুন থাকত, সুতরাং কোনো হাঙ্গামা ছিল না। বার করবার প্রয়োজন হলে কান খুশকির সাহায্যে চুন খুঁড়ে বার করে নিতেন। জামাইবাবু একটি জহরত দেয়াল থেকে বার করে নিয়ে যাবার আগে গর্তটা তাড়াতাড়ি চুন দিয়ে ভর্তি করে দিলেন, কিন্তু তাড়াতাড়িতে কাজ ভালো হয় না। তার বৃদ্ধাঙ্গুলের ছাপ চুনের উপর আঁকা রয়ে গেল। বৈকুণ্ঠবাবু তার মণিমুক্তা কোথায় রাখেন এ প্রশ্নটা আমাকেও ভাবিয়ে তুলেছিল।
তারপর সেদিন এ ঘরে পায়চারি করতে করতে যখন ওই আঙুলের টিপ চোখে পড়ল, তখন এক মুহূর্তে সমস্তটাই বুঝতে পারলাম। এই ঘরের দেয়ালে যত্রতত্র চুনের প্রলেপের আড়ালে 2.5 লক্ষ টাকার জহরত লুকানো আছে। এমনভাবে লুকানো আছে যে খুব ভালো করে দেয়ালে পরীক্ষা না করলে কেউ ধরতে পারবে না। শশাঙ্ক, তোমাকে মেহনত করে ওই 50টি জহরত বার করতে হবে। আমার আর সময় নেই, নইলে আমিই বার করে দিতাম। তবু পেন্সিল দিয়ে দেয়ালে ঢেরা দিয়ে রেখেছি, তোমার কোনো কষ্ট হবে না। যাক, তাহলে আমরা জানতে পারলাম যে জামাই বৈকুণ্ঠবাবুকে খুন করে একটা জহরত নিয়ে গেছে এবং অন্যগুলো হস্তগত করবার চেষ্টা করছে। কিন্তু জামাই লোকটা কে? নিশ্চয়ই সে এই শহরেই থাকে এবং সম্ভবত আমাদের পরিচিত। তার আঙুলের ছাপ আমরা পেয়েছি বটে, কিন্তু কেবলমাত্র আঙুলের ছাপ দেখে শহর শুদ্ধ লোকের ভিতর থেকে একজনকে খুঁজে বার করা যায় না। তাহলে উপায়? সেদিন প্ল্যাঞ্চের টেবিলে সুযোগ পেলাম। টেবিলে ভূতের আবির্ভাব হলো। আমি বুঝলাম আমাদেরই মধ্যে একজন টেবিল নাড়ছেন এবং তিনি হত্যাকারী। ভূতের কথাগুলোই তার শ্রেষ্ঠ প্রমাণ। একটা ছুতো করে আমি আপনাদের সকলের হাত পরীক্ষা করে দেখলাম। শৈলেনবাবুর সঙ্গে আঙুলের দাগ মিলে গেল। সুতরাং শৈলেনবাবুই যে হত্যাকারী তাতে আর সন্দেহ রইল না। আপনাদেরও বোধহয় আর সন্দেহ নেই। বরদাবাবুর শিষ্য হয়ে শৈলেনবাবুর কাজ হাসিল করা খুব সুবিধা হয়েছিল। লোকটা বাইরে বেশ নিরীহ আর মিষ্টভাষী, কিন্তু ভিতরে ভিতরে বাঘের মতো ক্রূর আর নিষ্ঠুর। দয়া মায়ার স্থান ওর হৃদয়ে নেই। ব্যোমকেশ চুপ করল। সকলে কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন। তারপর অমূল্যবাবু প্রকাণ্ড একটা নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, বাঁচলুম। ব্যোমকেশবাবু, আর কিছু হোক না হোক, বড় তার ভূতের হাত থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন। যেরকম করে তুলেছিল, আর একটু হলে আমিও ভূতে বিশ্বাসী হয়ে উঠেছিলাম আর কি। আপনি বড়দার ভূতের রোজা, আপনাকে অজস্র ধন্যবাদ। সকলে হাসলেন। বরদাবাবু বিড়বিড় করে গলার মধ্যে কি বললেন শুনে অমূল্যবাবু বললেন, ওটা কি বললে? সংস্কৃত বলিয়া ওড়াচ্ছ মনে হলো। বরদাবাবু বললেন, মুক্তিকং ন গজে গজে। একটা হাতির মাথায় গজমুক্তা পাওয়া গেল না বলে গজমুক্তা নেই, এ কথা সিদ্ধ হয় না। অমূল্যবাবু বললেন, গজের মাথায় কি আছে কখনো তল্লাশ করিনি, কিন্তু তোমার মাথায় যা আছে তা আমরা সবাই জানি। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, 17 মিনিট উত্তীর্ণ হয়ে গেছে, এবার তাহলে উঠলাম। নমস্কার। তারাশঙ্করবাবুর কাছে আগেই বিদায় নিয়ে এসেছি। মহাপ্রাণ লোক, তাকে আবার আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাবেন। এসো অজিত, যাওয়া যাক।